সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। শানপেকশন না, সিক্রেট করে সোজাসুজি বলো। বাবা, মা, আমি ধর্ম ত্যাগ করতে চাচ্ছি। তন্ময়ের কথাটা ঠিক বিনা মেঘে বজ্রপাতের মতো ঠেকল। পুরো ড্রয়িং রুম জুড়ে পিনপিন নীরবতা। মিস্টার এবং মিসেস সরকারের মুখে কোনো রা নেই। তারা এক দৃষ্টিতে তন্ময়কে পর্যবেক্ষণ করছে। হঠাৎ তন্ময়ের বাবা গম্ভীর গলায় প্রশ্ন করলেন, তার কণ্ঠে স্পষ্ট চাপা রাগ। কি বলছো কি তুমি? মাথা ঠিক আছে তোমার? এর মধ্যে মন্দিরা সরকার ছেলেকে উদ্দেশ্য করে বলেন, বাবা কি বলছিস? এসব বলতে নেই, ঠাকুর পাপ দিবে। তন্ময়ের স্পষ্ট স্বীকারোক্তি। পাপ দিলে দেবে, আমার কিছু যায় আসে না। আমি শুধু তোমাদের আমার ডিসিশনটা জানিয়ে দিলাম। এখন সেটা তোমরা মানবে কি মানবে না তা তো তোমাদের এখন তো ব্যক্তিগত ব্যাপার। আমি তো ধর্ম ছাড়বই। তন্ময়ের বাবা এবার চেয়ার থেকে উঠে পড়লেন। তন্ময়ের গায়ে হাত তুলবেন তার আগেই মন্দিরা সরকার মাঝখানে দাঁড়িয়ে পড়ে স্বামীর উদ্দেশ্যে অনুনয় করেন। করছোটা কি তুমি? এত বড় ছেলের গায়ে হাত তুলবে? মন্দিরা, তুমি সরে যাও, আজ ওকে মেরেই ফেলবো। ওর কত বড় সাহস! ও আমাদের 14 পুরুষের ধর্ম বদলাতে চাই। কতটা দুঃসাহস তার! আর দেখো, এত বড় অন্যায় করেছে, অথচ বিন্দুমাত্র কোনো অনুশোচনা নেই। সরে যাও তুমি, সরে যাও। আজ আমি ওকে শিক্ষা দিয়েই ছাড়বো। তুমি মাথা ঠান্ডা করো একটু, আমি ওকে বুঝাবো। শান্ত হও তুমি। মা, আমি যা বলার বলে দিয়েছি, তাই শুধু মিথ্যা আশা দিও না। তন্ময়ের উত্তরে তার বাবা আরও চটে গেল। তিনি চিল্লিয়ে উঠলেন, তোমরা কোথায়? যেহেতু সব, তাহলে এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমি তোমার মুখটাও দেখতে চাই না, বেরিয়ে যাও। তন্ময় কোনো রূপ উত্তর না দিয়ে নিজের ঘরে যে কার্ডবোর্ডের নিচে রাখা লাগেজ নিয়ে সরাসরি বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ধীরেন্দ্র সরকার আরও কটা কথা বলে নিজের ঘরে চলে যান। এদিকে মন্দিরা সরকার পড়েছে মহা বিপদে। না স্বামীকে সামলাতে পারছেন, না সন্তানকে। তিনি চোখের জল ফেলতে ফেলতে বাড়ির বাইরে বেরিয়ে এলেন। কিন্তু তন্ময় নেই, সে বহুত আগেই গাড়ি করে চলে গেছে। সে হয়তো জানতো এমন কিছুই হবে, তাই সবকিছু আগে থেকেই ঠিক করে রেখেছিল। তন্ময় মেইন রাস্তার কাছে এসে কাউকে একটা ফোন দেয়। ফোন রিং হওয়ার সাথে সাথে ওপাশের ব্যক্তিটা ফোন তোলে। হয়তো এতক্ষণ তন্ময়ের অপেক্ষাতেই ছিল। আমি আসছি, সব ঠিক করো। বলেই সে অপর পাশের কোনো কথা না শুনে ফোনটা কেটে দেয়। নেহাল ফোনটা রেখে হতাশার দম ছেড়ে বিড়বিড় করে, বেটা জব্বর ঘাটতেরা। তানিশার মনে আবারও মেঘের হানা দিয়েছে, কারণ তার আজ পড়া নেই। আর তার তো পড়া না থাকলেই মন খারাপ হয়। সে মন ঠিক করতে তাদের বাসার উপর তলায় গেল। সেখানে গিয়ে তার মন খারাপ কমার বদলে আরো যেন বেড়ে গেল। তাহিমাপুর বিয়ে সেই নিয়ে কথাবার্তা চলছে, কিন্তু সে তো বিয়েতে মজা করতে পারবে না। তার মা তো তাকে বিয়ে অ্যাটেন্ড করতে দিবে না, বলবে সামনে পরীক্ষা। অথচ আপুর বিয়ে না, কত প্ল্যান ছিল তার। সে কিছুক্ষণ ওদের আলাপে থেকে আবার বাসায় চলে আসে। সময় যাচ্ছেই না, এদিকে বাবাও নেই, আবার চলে গেছে। তাই সে ফুয়াদের ঘরে গেল, যে আপাতত অঙ্ক মেলাতে ব্যস্ত। তানিশা যেতেই সে তানিশার উদ্দেশ্যে বলে, আপু, অঙ্কটা একটু মিলিয়ে দাও, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু কিছুতেই মিলছে না। তানিশা তার পাশে বসে খাতাটা নিয়ে অঙ্ক মেলাতে থাকে এবং তাকে পুরো অঙ্ক বুঝিয়ে দেয়। পড়াশোনার শেষে সে আর ভাই মিলে টিভি দেখতে দেখতে খায়। এরপর দুজনেই ঘুমাতে চলে যায়। তন্ময়ের বাবা দীর্ঘ সময় ভাবনা চিন্তার পর অবশেষে বাধ্য হয়েই বড় দাদাকে ফোন লাগালেন। এত রাতে ছোট ভাইয়ের ফোন পেয়ে দীননাথ বাবু একটু অবাক হলেন। তিনি ফোন ধরতেই তন্ময়ের বাবা তাকে অভিবাদন জানালেন। প্রমাণ দাদা ঠাকুর। প্রমাণ? তা এত রাতে ফোন দিলি যে? বড়দা, বড্ড বিপদে পড়েছি, কিছুতেই বুঝতে পারছি না কি থেকে কি করব। আপনি এখন একমাত্র ভরসা। এত বিচলিত না হয়ে সমস্যাটা বল। বড়দা, সমস্যাটা তন্ময়কে নিয়ে। তন্ময়কে নিয়ে? সে আবার কি করলো? তন্ময়ের বাবা ক্রন্দনরত কণ্ঠে উত্তর দিলেন, জানি না বড়দা, আমার মাথায় কিছুই আসছে না। ছেলেটার মাথায় কিসের যে ভূত উঠেছে। বলছে কিনা সে আমাদের ধর্ম ত্যাগ করবে, কিছুতেই আমাদের ধর্মেতে থাকবে না। জানি বড়দা, আমি আজকে জীবনের প্রথম ওকে মারতে গিয়েছিলাম, তবুও সে জেদ ধরে আছে। শেষ পর্যন্ত তাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। কিন্তু আমি চাই না আমার একমাত্র ছেলেটাকে হারাতে। কিছু করুন বড়দা, আমি আমার গোপালকে চাই। দীননাথ বাবু ভাইকে সান্ত্বনা দিলেন। চিন্তা করো না, গোলাপকে আমি বোঝাবো এবং ওকে ঠিক পথেও আনবো। ঠাকুরের উপর ভরসা রাখো, তিনি সব ঠিক করে দেবেন। এখন রাখছি কেমন? জয় রাধে। জয় রাধে।
তানিশা রুমে এসে সময় দেখে রাত 1টা বাজছে। সে চুলগুলো হাত খোপা করে বারান্দায় যেয়ে দাঁড়ায়। নীল আকাশের আজ তারা নেই, কেমন চারপাশ অন্ধকারে ঘেরা। সে আনমনে রেলিংয়ে হাত দিয়ে চোখ বন্ধ করে উপরে হাওয়া উপভোগ করতে থাকে। এদিকে তাকে দেখে নিচে একজন নিজের বুকের মধ্যে চলা সারা দিনের উথাল পাথাল ঝড়ের তাণ্ডব কমাচ্ছে। বন্ধ চোখের মায়াবিনীকে দেখে সে তার সারাদিনের শত দুশ্চিন্তা ক্লান্তি যেন এক নিমিষেই ভুলে গেল। সে চাতক পাখির ন্যায় তানিশার দিকে চেয়ে রয়। আনমনে তার ভেতর থেকে বেরিয়ে আসে, যার লাগি ত্যাগ করি সব, সে মনে করে পড়। বুঝবো কবে সে আমারে, জড়াই লইব তার বুকেতে, সেদিন থাকবো চুপটি কইরা, প্রেম পিয়াসের মন কোন চইরা। তন্ময়ের মাথায় আগুন জ্বলছে। তার ইচ্ছে করছে সবকিছু শেষ করে দিতে। এতটা আগলে রাখার পরও কিভাবে তার মায়াবিনীকে কেউ হুমকি দিতে পারে? কিভাবে? তন্ময় আবার ভয়েস রেকর্ডারটা অন করলো। শুভর বলা প্রত্যেকটা কথা তার গায়ে কাটার মতো বিচ্ছে। ছেলেটার কত বড় কলিজা যে তন্ময়ের জিনিসে হাত দেয়, তন্ময়ের মায়াবিনীকে তুলে নেওয়ার হুমকি দেয়। কত বড় সাহস তার! তন্ময় সেদিন তানিশার বাসা থেকে বের হয়েই সে তার একটা বন্ধুকে বলেছিল তানিশার ফোন নাম্বারটা ট্র্যাক করতে। গত 24 ঘন্টার কল লিস্ট বের করে প্রত্যেকটা কলারের রেকর্ডিং বের করে তাকে পাঠিয়ে দিতে বলে। গতকালই তার বন্ধু তাকে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু বাসার ঝামেলার কারণে সেদিকে আর খেয়াল করতে পারেনি। তাই আজ সকালে ঘুম থেকে ওঠার পর সে প্রত্যেকটা নাম্বারের রেকর্ডিং খুব মনোযোগ দিয়ে শুনছিল। অবশেষে শুভর রেকর্ডিং বাজতেই তন্ময়ের বোঝা হয়ে যায় কেন তার মায়াবিনী ওই দিন ভীত ছিল। সে খুব মনোযোগের সাথে শুভর বলা প্রতিটা কথা শুনে। এরপর থেকে তার শরীরে জ্বালা শুরু হয়েছে। তার হাত নিষ্পিস করছে শুভকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। তাই ফোনটা পকেটে ঢুকিয়ে নেহালকে বলে বেরিয়ে পড়ে। তন্ময় একটা ব্যাচের সামনে যেয়ে দাঁড়িয়ে থাকে। এই ব্যাচে শুভ ক্লাস নেই। শুভর ক্লাস শেষ করে বাড়ির রাস্তা ধরে। হঠাৎ কারো ডাকে সে পেছন ঘুরে। পেছনে তন্ময়কে দেখে সে শ্রদ্ধার সাথে সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাইয়া। পরক্ষণে সে জিভ কাটে। তন্ময় তো হিন্দু। সরি ভাইয়া। না, আচ্ছা ওকে। আচ্ছা, তোমার কি এখন কোনো কাজ আছে? না, তেমন কোনো কাজ নেই, কিন্তু কেন ভাইয়া? তেমন কিছু না, একটু দরকারি কথা ছিল তোমার সাথে। বলুন ভাইয়া। না, এখানে নয়, অন্য কোথাও গিয়ে বসে। আচ্ছা চলুন ভাইয়া। তন্ময় শুভকে নিয়ে একটা ফাঁকা জায়গায় আসে, যেখানে লোক সমাগম খুবই অল্প। আরেকবার তীক্ষ্ণ চোখে আশেপাশেরটা পর্যবেক্ষণ করে নেয় সে। এর মধ্যে শুভ বলে ওঠে, ভাইয়া বলুন। তন্ময় উল্টো ঘুরেছিল। সে কোনো উত্তর না দিয়ে শুভর দিকে ঘুরে তাকে পরপর 4টা থাপ্পড় মারে। শক্ত হাতার থাবায় শুভর গাল ফুলে লাল হয়ে গেছে। তার মাথা ঘুরে সে নিচে পড়ে যায়। তন্ময় বসা অবস্থায় তার শার্টের কলা ধরে তার গালে আরো কয়েকটা থাপ্পড় বসায়। শুভ কিছুই বুঝতে পারছে না। সব কিছুই তার মাথার উপর দিয়ে যাচ্ছে। তার মাথায় আসছে না ভাইয়া কেন তাকে মারছে। সে যে কথা বলবে তাও সম্ভব হচ্ছে না। গালের ব্যথার কারণে সে গলা থেকে একটা বাক্য বের করতে পারছে না। তন্ময় নিজের মাথার চুলগুলো টেনে শুভর মুখ চেপে ধরে হিস হিসিয়ে বলে, তোর নিশ্চয় মনে হচ্ছে তোকে শুধু শুধু কেন মারছি। শুভ কোনো মতে তার মাথা নাড়ায়। তন্ময় তার গালে আরেকটা থাপ্পড় মেরে বলে, তোর দুঃসাহসিকতার জন্য তোকে আজ আমার হাতে মার খেতে হচ্ছে। এত সাহস কি করে হয় তানিশার মতো ভদ্র মেয়েকে হুমকি দেওয়ার? তোর সাহসটা কিভাবে হয় ওকে তুলে নিয়ে যেতে চাওয়ার? তুই জানিস তুই কত বড় অন্যায় করেছিস? তোর কোনো আইডিয়া আছে তুই কার জেনে হাত দিয়েছিস? তুই তন্ময়ের অনেক যত্নে আঁকড়ে রাখা সম্পদে হাত দিয়েছিস। শোনো রাখ, এই তন্ময়ের মায়াবিনী তন্ময়ের সম্পদ, তন্ময়ের সবকিছু। তুই সেই তন্ময়ের মানুষটাকে হুমকি দিয়েছিস। তোর সাহস তো কম নয়। আজ তোকে আমি এমন শিক্ষা দেব যে জীবনের কোনো মেয়েকে হুমকি দেওয়ার আগে তুই 10 বার ভাবতে বাধ্য হবি। তানিশা রুমে বসে আর্ট করছিল। পড়াশোনার চাপে ওইদিকে অর্ধেক একেই রেখে দিতে হয়েছিল তার প্রিয় মানুষটার ছবি। তাই আজ সেটাই শেষ করতে বসেছে। হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। সে প্রথমে আননোন নাম্বার দেখে ফোনটা ধরে না, কিন্তু একই নাম্বার থেকে পরপর কয়েকটা ফোন আসায় সে বাধ্য হয়ে ফোনটা ধরে। ফোন ধরার সাথে সাথে অপর পাশে শুভর গলা শুনে তার মেজাজ বিগড়ে যায়। সে ফোনটা কাটবে তার আগে শুভ ভেজা গলায় বলে, তানিশা, তুমি আমার ছোট বোন, আমাকে ক্ষমা করে দিও। আমি সত্যি সেদিনের জন্য দুঃখিত বোন। আমি ইচ্ছে করে ওসব কিছু করিনি। তুমি প্লিজ ওগুলো নিয়ে মাইন্ড করো না। আমাকে ক্ষমা করো বোন, ক্ষমা করো। তানিশা দায়ে ছাড় ভাবে বলে, আপনার নাটক শেষ, এবার আমি ফোনটা রাখি কেমন? তানিশার উত্তরে শুভ আরো উত্তেজিত হয়ে বলে ওঠে, তানিশা প্লিজ ফোন কেটো না, আর আমাকে ক্ষমা করে দাও না তানিশা, প্লিজ। তুমি আমার ছোট বোন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো প্লিজ।
তানিশা এবার বিরক্ত হয়। এরপর খ্যাপাটে গলায় বলে, সমস্যা কি আপনার? এই ভর সন্ধ্যাবেলা কি নাটক শুরু করেছেন? নিজে একবার হুমকি দেবেন, আবার নিজে এখন ক্ষমা চাইছেন। বেশ ইন্টারেস্টিং। এত নাটক কিভাবে করতে পারেন বলুন তো? তানিশা, তুমি আমাকে যা ইচ্ছে তাই বলো, যা ইচ্ছে তাই মনে করো, শুধু একবার আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা করতে না চাও তাহলে আমি তোমার বাসায় যেয়ে দরকার হলে তোমার পায়ে ধরে আমি তোমার কাছে ক্ষমা চাইবো। দয়া করো বোন, ক্ষমা করো, প্লিজ ক্ষমা করো, প্লিজ। তানিশা সত্যি এবার চরম বিরক্ত হয়। সে কোনো মতে দায় ছাড়াভাবে উত্তর দেয়, হয়েছে হয়েছে, আর ক্ষমা চাইতে হবে না। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু মনে রাখবেন আপনার জন্য আমার মনে ঘৃণা ছাড়া আর কিচ্ছুই নেই। তো দয়া করে আর কোনো দিনও যেন আমাকে ফোন দিতে না দেখি। ধন্যবাদ তোমাকে বোন, অনেক 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 ধন্যবাদ। তানিশা ফোনটা কেটে দিয়ে কিছুক্ষণ ভাবুক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে থাকে। শুভর হঠাৎ করা কাজটা তার মাথায় ঢুকলো না। সে সেসব দিকে পাত্তা না দিয়ে আবার নিজের কাজে মনোযোগ দেয়। সাগরিকা নেহাল আজ ঘুরতে বেরিয়েছে। মেয়েটা ধীরে ধীরে ঠিক হচ্ছে, আবার স্বাভাবিক হচ্ছে। তারা একটা পার্কে ঢুকলো। এখানে নানা বয়সের ছেলে মেয়ে ঘোরাফেরা করছে। নেহাল বাদামওয়ালা থেকে বাদাম কিনে একটা ভালো জায়গা দেখে সেখানে যেয়ে বসে। সাগরিকা চুপচাপ আশেপাশের প্রকৃতি অনুভব করছে। সেও নেহালের পাশে বসলো। এখানে এক এক করে বাদাম ছিলে সাগরিকাকে দিচ্ছে এবং নিজে খাচ্ছে। বাদাম খেতে খেতে সে সাগরিকাকে উদ্দেশ্য করে বলে, কিরে, জায়গাটা পছন্দ হয়েছে? ভীষণ পছন্দ হয়েছে। ভালো। এর মধ্যে তাদের আর কোনো কথা হয় না। দুজনে প্রকৃতি বিলাসে মত্ত হয়ে পড়ে। বাদাম খাওয়া শেষে তারা হাঁটতে শুরু করে। চারিদিকে কাঠগোলাপের বিলাস গাছ। নেহাল লাফিয়ে এক থোকা গোলাপি রঙের কাঠগোলাপ ছিঁড়ে ফেলে। এতে সাগরিকা কপট রেগে ওঠে। সমস্যা কি তোমার? ফুলগুলো অযথা ছিঁড়লে কেন? তুমি জানো না গাছের ফুল গাছেই মানে। নেহালের মাঝে কোনো রকম অনুতাপ দেখা যায় না, বরং সে ডোন্ট কেয়ার ভাব নিয়েই বলে, এত জানাজানির কিছু নেই, আমি যা জানি তাতেই হবে। আমার জানা মতে যেখানে ফুলের সৌন্দর্যতা সেখানেই সেটিকে রাখতে হয়। সাগরিকা ভ্রুকুচকে বলে, আর সেই জায়গাটা কোথায়? তারা দেখাচ্ছি। বলে সে সাগরিকার পেছনে চলে গেল। এরপর তার খোপার মাঝে ফুলগুলো গুজে দিতে দিতে বলে, আমার কাছে ফুলের সৌন্দর্য নারীর খোপার ভাজে, তাই তোর খোপায় গুজে দিলাম। এখন চল, সন্ধ্যা হয়ে যাচ্ছে। বলেই নেহাল আগে আগে হাঁটতে শুরু করে। আর সাগরিকা নিজের খোপার মাঝে জড়িয়ে থাকা কাঠগোলাপগুলোকে ছুঁয়ে নাম না জানা অনুভূতি অনুভব করে। তবে কি সে আবার প্রেমে পড়তে চলেছে? তন্ময়ের ভার্সিটি আজ উৎসব মুখর। ফাইনাল ইয়ারদের রেজাল্ট পাবলিশ করা হবে আজ। মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে ফার্স্ট ক্লাস স্টুডেন্টদের গ্রেডস দিবেন। তন্ময়রা সবাই গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। তাদের যে আজ রেজাল্ট তা তাদের দেখে বোঝাই যাচ্ছে না। হাসি ঠাট্টায় তারা আড্ডায় মজেছে। কিছু সময় পর তাদের ডাক পড়ে। মাননীয় প্রধানমন্ত্রী এসে গেছেন, কিছুক্ষণের মধ্যেই ফল ঘোষণা শুরু হবে। তন্ময়রা একদম সামনের সারিতে যেয়ে বসলো। নেহাল 36 কোটি ভাবনার নাম জপ করতে করতে মরতে বসেছে। তার অবস্থা দেখে তন্ময় হালকা কাঁধে চাপড় মেরে কানে কানে বলে, এত নাম জপে লাভ নেই, যা হওয়ার তা আগে হয়ে গেছে। তো তোর বিখ্যাত কাঁপাকাঁপি অফ কর, নইলে মানুষ তোকে মৃগী রোগে ভেবে শীঘ্রমে দিয়ে আসবে। নেহাল তন্ময়ের কথায় তেমন একটা পাত্তা দিল না। সে নিজমে নাম জপেই যাচ্ছে। এদিকে শিক্ষক ফলাফল প্রকাশ করছেন। সেই অনুযায়ী সব স্টুডেন্টরা একে একে এসে তাদের সার্টিফিকেট মেডেল নিয়ে যাচ্ছে। এবার ফার্স্ট স্কলারদের পালা। প্রথম নামটা আসলো থার্ড স্কলারের, এরপর সেকেন্ড স্কলারের। সময় নিহালের নাম বলা হলো। নেহাল নিজের নাম শুনে অতিরিক্ত উত্তেজনায় চিল্লে ওঠে। তন্ময় ওর কাণ্ড দেখে হেসে ওঠে। এরপর টিম্পনি কাটে। আরে রিল্যাক্স ব্রো, ভার্সিটি পাস করেছিস, বিসিএস না। চুপ শালা, ফাল ফাল কথা না বলে একটু ভালোভাবে আনন্দ করতে দে। এদিকে ফার্স্ট স্কলারের নাম বলতে যে টিচার 2 বার করে সেটা দেখেন। তারপর তিনি পুরোপুরি শিওর হয়ে গলা পরিষ্কার করে নেন। চোখে মুখে হাসি ফুটিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বলেন, বুটিক্সের ইতিহাসে বিগত 10 বছরের রেকর্ড ব্রেক করে ফার্স্ট ক্লাসে ফার্স্ট হয়েছে তন্ময় সরকার। আনবিলিভেবল, সত্যি অবিশ্বাস্য। প্রাউড অফ ইউ তন্ময়, প্রাউড অফ ইউ। নেহালের চোয়াল ঝুলে গেছে। সে অবিশ্বাস্য দৃষ্টিতে তার প্রাণপ্রিয় বন্ধুকে পর্যবেক্ষণ করছে। কি রে ভাই, কি রে? যে ছেলে সারা দিন কোচিং প্রাইভেট নিয়ে ব্যস্ত থাকে, সে কি করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়? কি করে? এরপর সে নিজেই নিজের মনকে বুঝ দেয়, এটা তন্ময়, অন্য কেউ নয়। তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। হি ইজ ডিফারেন্ট গাই।
তন্ময়কে ঘিরে তন্ময়ের বন্ধুরা উল্লাসে মেতে ওঠে। সে সবাইকে বুঝিয়ে আস্তে ধীরে স্টেজে উঠে পড়ে। তাকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি দুজনেই ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানায়। এখানে একটা বড় কোম্পানিতে তাকে লিড ডিজাইনার হিসেবে জয়েন করার জন্য অফার করা হলো। তন্ময় কিছুক্ষণ ভেবে সেখানেই তাদের দেওয়া এগ্রিমেন্ট সাইন করে চাকরিটা কনফার্ম করলো। নেহালকেও ওই একই কোম্পানি ডিজাইনার হিসেবে হায়ার করে নিল। দুই বন্ধু তাদের গ্রেড সার্টিফিকেট নিয়ে অন্যান্য বন্ধুদের সাথে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তোলে। এমনকি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নিজ থেকে তাদের সাথে ছবি তোলে। তন্ময়ের মায়ের চোখ দিয়ে পানি পড়ছে, তার বাবার চোখেও খুশির অশ্রু। তারা নিহালের থেকে শুনেই রেজাল্টের দিন চলে এসেছেন। ছেলের সাফল্যের আজ তারা সত্যিই গর্বিত। তাদের ছেলেটা একেবারে হীরার টুকরা, যাতে কোনো খাদ নেই। গর্বে তাদের বুক ফুলে উঠেছে বারংবার। তন্ময় সকলের সাথে প্রয়োজনে কথা শেষ করে ভার্সিটি থেকে বেরিয়ে যায়। তাকে বেরিয়ে যেতে দেখে তন্ময়ের বাবা মাও খুব সংগোপনে লুকিয়ে বেরিয়ে যান। তন্ময়ের রেজাল্টের কথা পুরো এলাকা ছড়িয়ে গেছে। সে তার এলাকায় ঢুকতেই সবাই তাকে অভিনন্দন জানায়। সে সবার সাথে কুশলাদি বিনিময় করে মসজিদের দিকে হাঁটা ধরে। ইমামও তাকে তার সাফল্যের জন্য শুভেচ্ছা জানালো। তন্ময় এবার অধৈর্য গলায় ইমামকে উদ্দেশ্য করে বলে, হুজুর, আমি আজই শুভ কাজটা করে ফেলতে চাচ্ছি। ইমাম সাহেব কিছুটা হকচকিয়ে যান, পরে নিজেকে ধাতস্থ করে তন্ময়ের উদ্দেশ্যে প্রশ্ন করেন, আজকেই? তন্ময়ের স্বাভাবিক উত্তর, জি হুজুর। তুমি যখন প্রস্তুতি তো বলো কখন করবে? যদি বলি এখন। তন্ময়ের উত্তরে এবার আর ইমাম সাহেব বিচলিত হন না। তিনি বুঝে গেছেন আজ ছেলেটা নিজ লক্ষ্যে অবিচল। এখন তো সম্ভব নয়, তুমি এখন অপবিত্র। আগে বাড়ি যাও, ঠিকঠাক গোসল করে পবিত্র হয়ে এসো, এরপর কাজটা শুরু করব। ঠিক আছে, আমি আধা ঘন্টার মধ্যেই ফিরে আসছি। আপনি কোথাও যেন না, আমি এই যাব এই আসবো। বলেই তন্ময় রিক্সা রেখে উঠে পড়ে। ইমাম সাহেব তার তাড়াহুড়ো দেখে আলতো হাসেন। এরপর তিনি মসজিদের ভেতর যে সব ব্যবস্থা করতে শুরু করেন। তন্ময় আধ ঘন্টা বললেও 20 মিনিটের মধ্যেই মসজিদে হাজির হয়। পরনে তার শুভ্র পাঞ্জাবি পায়জামা, তাকে একদম শুভ্র রাজপুত্রের মতন লাগছে, যার সারা গায়ে স্নিগ্ধতার ছড়াছড়ি। তাকে দেখে হুজুর অস্ফুট স্বরে মাশাল্লাহ বলে উঠলেন। এরপর তিনি তাকে ভেতরে ঢুকতে বললেন। তাকে অজু করিয়ে নিজ হাতে টুপি পরিয়ে নিজের পাশে বসালেন। এরপর তিনি তন্ময়কে কালেমা পড়তে বললেন। তন্ময় হুজুরের বলা কালেমাটা ঠিকভাবে পড়ল। 3 বার পড়ার পর হুজুর তার সারা গায়ে ফু দিয়ে উপরওয়ালার নিকট শুকরিয়া আদায় করলেন। তন্ময় ওনার দেখা দেখি উপরওয়ালার নিকট শুকরিয়া আদায় করলো। এরপর সে হুজুরের থেকে আরো দিক নির্দেশনা নিয়ে বাড়ির পথে রওনা হলো। তন্ময়ের যাওয়ার দিকে চেয়ে হুজুর উপরওয়ালার নিকট ফারিয়াদ করলেন, উপরওয়ালা তুমি ছেলেটাকে দেখে রেখো, তাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করো, তোমার উপর রহমত বর্ষণ করুক, আমিন। তন্ময় তানিশাকে পড়াতে এসে দেখে টেবিলের উপর একটা বক্স আর কিছু টিউলিপ দিয়ে বানানো বুকে রাখা। তন্ময় সেদিকে চেয়ে নিজের জায়গায় বসলো। কিছু সময় পর তানিশা এলো। তানিশা আজ নিজ থেকে সব পড়া দিচ্ছে। তার মাঝে এমন যেন এক উত্তেজনা কাজ করছে। তন্ময় তার দিকে কিছুক্ষণ চেয়ে তানিশাকে উদ্দেশ্য করে কিছু বলবে বলে মুখ খুলতেই তানিশার রিনরিনে কণ্ঠ ভেসে আসে, স্যার। তন্ময় তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থেকেই গভীর স্বরে বলে, কি বলো, কোনো সমস্যা? তানিশা কিছুক্ষণ ইতস্তত করে টেবিলের কোনায় রাখা বুকে আর বক্সটা তন্ময়ের দিকে এগিয়ে দেয়। এরপর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, স্যার, এই গিফটটা আম্মু আপনাকে আপনার রেজাল্টের জন্য দিয়েছেন। তন্ময় তানিশার কাঁপা কণ্ঠ শুনে আলতো হাসে। এরপর সে কণ্ঠ স্বাভাবিক করে, এগুলোর তো কোনো দরকার ছিল না। আন্টি কোথায়? আন্টিকে ডেকে আনো। আম্মু তো নেই, সন্ধ্যার পরপরই কোথায় যেন বেরিয়ে গেছে, আর যাওয়ার আগে আমাকে বলেছে আমি যেন আপনাকে গিফটটা দেই। তন্ময় হতাশার নিঃশ্বাস ছাড়ে। এর মধ্যে তানিশার উৎফুল্ল কণ্ঠ তার কানে আসে, খুলে দেখুন না স্যার, পছন্দ হয় কিনা। তন্ময় তানিশার হাস্যোজ্জ্বল চেহারার দিকে একবার চেয়ে গিফটটা খোলে। প্যাকেটটা খুলতেই তার সামনে একটা চকচকে ঘড়ি বেরিয়ে আসে। সে ঘড়িটা হাতে পড়তে পড়তে তানিশাকে উদ্দেশ্য করে বলে, ঘড়িটা আসলেই সুন্দর, আমার বেশ পছন্দ হয়েছে। আন্টিকে আমার হয়ে থ্যাঙ্কস বলে দিও। তানিশা উৎফুল্লই ভঙ্গিতে উপর নিচ মাথা নাড়ায়। এরপর তন্ময় তাকে পড়াতে শুরু করে। পড়ানো শেষ হলে সে তানিশার দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে বেরিয়ে যায়। তন্ময় যেতে তানিশা নাফিসাকে ফোন দেয়, দোস্ত, প্ল্যান সাকসেসফুল। অপর প্রান্তে নাফিসা নিজের শার্টের কলার ঝাঁকিয়ে ভাব নিয়ে বলে, দেখতে হবে না প্ল্যানটা কার। থ্যাংক ইউ রে দোস্ত, আজকে আমি অনেক হ্যাপি, অনেক। এতদিনের জমানো টাকা দিয়ে গিফটটা কিনে তাকে দিতে পেরে আমি সত্যি অনেক বেশি হ্যাপি।
নাফিসা তানিশার মনের অবস্থা বুঝতে পারে। মেয়েটা যে আছে ভীষণ খুশি তা তার কণ্ঠেই বোঝা যাচ্ছে। সেও তার বান্ধবীর খুশিতে অনেক খুশি হয়েছে। দুই বান্ধবী আরো টুকটাক কথা বলে ফোন রাখে। তানিশা নিজের রুমে যেয়ে নিজ হাতে আঁকানো তন্ময়ের ছবিটা বুকে আঁকড়ে জল্পনা কল্পনা করতে করতে ঘুমের দেশে পাড়ি দেয়। তন্ময় গলির চায়ের দোকানে দাঁড়িয়ে তানিশার বারান্দার দিকে চেয়ে আলতো হাসে। হাতের ঘড়িটার দিকে একবার তাকিয়ে আবার বারান্দার দিকে তাকায়। সে জানে আন্টি তাকে এটা গিফট দেয়নি, বরং তার মায়াবিনীই দিয়েছে। মায়াবিনীর মন যে একটু একটু করে গলছে তা দেখে সে সন্তুষ্ট। প্রিয় মানুষটার মনে সে জায়গা করে নিতে পেরেছে, এতেই সে মহা খুশি। আচ্ছা, মানুষটা যদি জানতো তার মায়াবিনী শুধু গলেনি বরং গলে পানি হয়ে বইছে, আর তার প্রতিও তার মায়াবিনী এক আকাশ ভালোবাসা পুষে আছে, তাহলে কি মানুষটা আনন্দে পাগল হয়ে যেত না? নিজের ভালোবাসাকে নিজের করে পেয়ে কি মানুষটা অধিক সুখে বিবশ হয়ে যেত না? হয়তো যেত। কিছুদিন পর, আজ তন্ময়ের জবের ফার্স্ট দিন, অর্থাৎ আজ তাদের জয়েনিং ডে। তন্ময় রেডি হয়ে ব্রেকফাস্ট তৈরি করে বসে আছে, অথচ নেহালের কোনো পাত্তা নেই। সে গত 2 ঘন্টা যাবৎ রেডি হচ্ছে। তন্ময় খাবারগুলো আবার গরম করতে দিল। এই হচ্ছে তন্ময়ের আরেক গুণ, সে সব ধরনের রান্না করতে পারে। নেহালের বাসায় আসার পর থেকে সে রান্নার দায়িত্ব নিয়েছে। নেহালের অবশ্য ভালোই হয়েছে, রেগুলার বাইরের খাবার খেতে খেতে তার পেট পিত্তি পড়ে গিয়েছিল। এখন তন্ময়ের বদৌলতে তা যদি রিকভার হয়। আসলে নেহাল বাংলাদেশে একাই থাকে, তার মা বাবা দুজনেই বাহিরে থাকে। তারা কত করে বলে সেখানে যেতে, কিন্তু নেহাল যেতে চায় না। তার কথা, সে দেশেই কিছু করবে। আরো কয়েক মিনিট পর নেহাল আস্তে ধীরে এসে টেবিলে বসলো। তন্ময় খাবার সার্ভ করতে করতে তার উদ্দেশ্যে টিম্পনি কাটলো। ওরে রে, বেডে মানুষের সাজ অবশেষে শেষ হলো। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ বন্ধু, আমি বেডি মানুষ নই। বেডে মানুষ না তো, তুই তার থেকে অধম। বেডেরাও বোধ হয় তোর থেকে কম সময় নেয় তৈরি হতে। আমি উঠে ফ্রেশ হয়ে রেগুলার এক্সারসাইজ করে নাস্তা রেডি করে ফেললাম, আর হালা এখন পর্যন্ত রেডি হতে পারলো না। আচ্ছা, অফিস যাচ্ছিস না পাত্রে দেখতে হবু শ্বশুর বাড়ি যাচ্ছিস? হ্যাঁ, বলেই তন্ময় ব্রেডে বড় কামড় দেয়। নেহাল জুস হাতে নিয়ে ইনোসেন্ট ফেস করে উত্তর দেয়, দোস্ত রাগ করিস না, আজকে তো কাজের প্রথম দিন, তাই একটু তোড়জোড় করে আলাদাভাবে তৈরি হলাম। আমার কপাল খারাপ বুঝলি, তোর মতো বন্ধু পেয়ে আমার সব গেল। চকলেট বয় সামনে থাকলে কি এই তর্কিত ঠাকুরের গার্লফ্রেন্ড জোটে, তাই একটু ভাবলাম আজকে যদি যে একটু অফিসে স্টাফদের মধ্যে কাউকে পটাতে পারি। তন্ময় নেহালের কথায় বাঁকা হাসে, এরপর বলে, ও তাই? আমার জন্য তোর গার্লফ্রেন্ড জুটে না? তোকে প্রতিদিন পার্কে মাঠে সাগরিকা নিয়ে প্রেম জমাচ্ছে? তন্ময়ের কথায় নেহাল বিষম খায়। তন্ময় তাকে পানি এগিয়ে দেয়। ঠিক আছিস? স্টার্ট না করতে ফিনিশ হয়ে গেলে? নেহাল কোনো মতে নিজেকে সামলে প্রশ্নসূচক দৃষ্টিতে বন্ধুর দিকে চায়। ভাই তুই কেমনে জানলি? তন্ময়ের চোখ ফাঁকি দেওয়া তো সহজ না। আমি জানি যে তুই সাগরিকাকে পছন্দ করিস, শুধু পছন্দ নয় ভালোবাসিস। আর আমি চাই তোরা দুজন এক হ। সো একদিকেই থাক, অন্যদিকে যাওয়ার কথা চিন্তাও করিস না। বলেই তন্ময় বাড়ির বাহিরে বেরিয়ে যায়। তন্ময় যাওয়ার দিকে চেয়ে নেহাল বলে ওঠে, সর্বজান্তা বন্ধু আমার, কোনো কিছুই এর থেকে লুকানো যায় না। উপরওয়ালাই জানে আসলে এ কি। এরপর সেও বেরিয়ে পড়ে। বাড়ির বাহিরে এসে সে দেখে তন্ময় হাতে পেপারস নিয়ে কি যেন করছে। সে তার পাশে যে পেপারগুলো হাতে নেয়। পেপারগুলো পড়তেই সে বুঝে যায় তার বন্ধু আজ থেকে পার্মানেন্টলি সরকার উপাধি সম্পূর্ণরূপে ত্যাগ করে তথা সমগ্র বিশ্বের সামনে ইসলাম ধর্মের মুসলিম নামে খ্যাত হলো। এরপর অফিসের পাঠানো গাড়ি এলে তারা তা করে বেরিয়ে পড়ে। তন্ময়ের অফিস বেশ পছন্দ হয়েছে। তার অফিস টাইম 6টা পর্যন্ত। আজ প্রথম দিন হওয়ার বস তাকে 5টায় ছেড়ে দিয়েছে, কিন্তু রাস্তায় অতিরিক্ত জ্যামের কারণে বাড়ি ফিরতে ফিরতে তার 8টার উপর বেজে যায়। সে এই মাসের শুরুতেই তার সব স্টুডেন্টদের বাদ দিয়ে দিয়েছে, শুধুমাত্র একজন বাদে, যাকে সে কোনো দিন বাদ দিতে পারবে না। এমন কিছু দিতেও চায় না, বরং তার সাথে বেঁধে রাখতে চায়। তোমায় কোনোভাবে ফ্রেশ হয়ে রিক্সা নিয়ে তানিশার বাসায় চলে যায়। তানিশা পড়ার টেবিলের ওপর 2 হাত রেখে তার ওপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে। হয়তো তন্ময়ের অপেক্ষা করতে করতেই ঘুমিয়ে পড়েছে। তন্ময় তানিশাকে ঘুমাতে দেখে আস্তে করে চেয়ারটা টেনে তানিশার সামনে বরাবর বসলো। তারপর নিজেও মাথাটা নিচু করে ঘুমন্ত তানিশাকে দেখতে লাগলো। আজ হয়তো সত্যিই তন্ময়ের জন্ম লাকিরে, তা না হলে আজকেই কেন সে তার স্লিপিং বিউটিকে এত কাছ থেকে দেখতে পেল। সে তার 2 হাত তুলে ওপরওয়ালার নিকট শুকরিয়া আদায় করলো। এরপর মাথাটা নিচু করে এক মনে তানিশার দিকে তাকিয়ে রইল।
তার চোখের চাহনি বলে দিচ্ছে সে কোনো কিছুর প্রতিচ্ছবি খুব মনোযোগ দিয়ে নিজের মনের কোণে আঁকিয়ে নিচ্ছে, যা সে আজীবন মনের কোণে লুকিয়ে রাখবে। মেয়েটাকে উঠাতে ইচ্ছে করছে না তার, কিন্তু হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ শুনে সে হালকা আওয়াজে তানিশার নাম ধরে ডাকে। তন্ময়ের কণ্ঠ কানে যেতেই তানিশা হবরবিয়ে যায়। তার কিছু সময় লাগে নিজের অবস্থা বুঝতে, এবং বুঝতেই সে লজ্জায় মিয়ে যায়। দরজায় মিস্টার আলমের গলা শোনা যায়। আসবো? আঙ্কেল, আপনি ভেতরে আসুন। শুধু শুধু পারমিশন নেওয়ার কি আছে? না, পড়াচ্ছিল তো তাই। তাও আঙ্কেল, আপনি গুরুজন, আর আপনারই তো ঘর, তাহলে আপনি কেন রুমে ঢুকতে পারমিশন নেবেন? তানিশার বাবা তন্ময়ের কথায় হেসে ওঠেন। ছেলেকে তার এই জন্যই বড্ড পছন্দ। কেমন ম্যানারেবল বিহেভিয়ার, কথার কাটটাও কত সোজা সাপটা, একদম পারফেক্ট হিউম্যান বিং। তিনি হেসেই বললেন, আচ্ছা বেশ। জি আঙ্কেল। মিস্টার আলম গলায় গম্ভীরতা এনে তন্ময়কে প্রশ্ন করে, আচ্ছা বাবা, তোমার কি তানিশাকে পড়াতে অসুবিধা হচ্ছে? হঠাৎ এই প্রশ্ন? না মানে তোমার অফিস টাইম তো 6টা পর্যন্ত, এরপর বাসায় আস্তে আস্তে 2 ঘন্টা লেগে যায়, আবার তানিশাকে পড়াতে আসবে, প্রেশারটা একটু বেশি হয়ে যাবে না তোমার জন্য? যদি তোমার অসুবিধা হয় আমাকে বলো, অন্য কাউকে ঠিক করে নিব, শুধু শুধু এত প্রেশার নেওয়ার দরকার নেই। না না আঙ্কেল, আমার কোনো সমস্যা নেই। ওর তো সিলেবাস শেষে, এখন শুধু রিভিশন চলতেছে, তাই প্রেশার হচ্ছে না। আর থ্যাংক ইউ আঙ্কেল আমার দিকটা ভাবার জন্য। কি বলো বাবা, তুমি তো আমার ছেলের মতোই, তোমার দিকটা ভাববো না তা কি করে হয়? থ্যাংক ইউ আঙ্কেল। আচ্ছা তুমি পড়াও, আমি আসছি। বলেই তিনি ঘর থেকে বের হয়ে যান। বাবা যেতেই তানিশা হাঁপ ছেড়ে বাঁচে। ওদিকে আরো একজন স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখন রাত 2টো বাজে। সাগরিকা ফোন হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। এই অসময়ে তার মন খুব করে নেহালের গলার স্বর শুনতে চাচ্ছে। তার মন বলছে নেহালকে কল দিতে, কিন্তু ঠিক বুঝতে পারছে না কি করবে। অবশেষে অনেক দোনা মনার পর সে নেহালের নাম্বারে কল লাগায়। তার বুক টিপ টিপ করছে। নেহালকে আদেও ফোন ধরবে? আর ধরলেও বা সে কি বলবে? ফোন দিয়েছেও এত রাতে সে। এরপর 2বার রিং দেওয়ার পর যখন নেহাল ফোন ধরে না, তখন সে আশাহত হয়। এরপর ফোন নিয়ে রুমে এসে বেডে শুয়ে পড়ে। কেন জানি তার খুব খারাপ লাগছে। মনের কোণে কোথাও অভিমান জমছে। সাগরিকা বেডের এপাশ ওপাশ করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে। অন্যদিকে কেউ একজন ফোন হাতে বিড়বিড় করে, আর কিছুদিন অপেক্ষা করো প্রিয়সী, খুব শীঘ্রই তোমার এই দীঘল রজনীর সঙ্গী হতে তোমার জীবনে আসছি আমি। অপেক্ষা করো, তোমার মনে যে প্রেমের ফুল ফুটেছে তা আরো মেলতে শুরু করতে করতেই এক আকাশ ভালোবাসা নিয়ে তোমার সামনে হাজির হব আমি। তখন শুধু গ্রহণ করে নিও সদরে আমায়। দেখবে জীবনের কোনো পরিস্থিতিতেই তোমার হাত ছাড়বো না, সব সময় তোমার পাশে ছায়ার মতো থাকবো, আর আমার মনের অপরিসীম ভালোবাসা দিয়ে তোমায় আগলে রাখবো। ভালোবাসি প্রিয়সী, বড্ড বেশি ভালোবাসি। ভোর 5টা। তন্ময়ের আজ অফিস নেই। সে অজু করে ফজরের নামাজ আদায় করে নিল। হুজুরের সাথে এসব বিষয়ে আলোচনার পর সে নিয়মিত কোরআন ও নামাজ পড়া শিখত। ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ এবং সপ্তাহে 1বার কোরআন পাঠ করে। নামাজ শেষে সে ভাবল একবার হুজুরের সাথে দেখা করে আসা যাক। সপ্তাহ তো হলো হুজুরের সাথে দেখা নেই। কাজের চাপে আর সবকিছু মিলিয়ে সময় হয়ে ওঠেনি। সে দ্রুত ব্রেকফাস্ট তৈরি করে টেবিলে রেখে নেহালকে বলে বেরিয়ে পড়ল। সে যখন মসজিদের গলিতে ঢুকবে, এমন সময় 10-15 জন লোক তার পথ আটকে ধরল। লোকগুলো তাকে ঘিরে গোল হয়ে দাঁড়ালো। তন্ময় কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে লোকগুলোর কাজকর্ম বোঝার চেষ্টা করছে। এর মধ্যে একজন খাটো করে লোক তন্ময়ের সামনে এসে তার মুখ থেকে সিগারেট বের করে তার মুখের উপর ধোঁয়া ছাড়ে। তন্ময় এতেও কিছু বলে না, চুপচাপ সহ্য করে যায়। লোকটা কিছু বলবে তার আগেই তন্ময় তার সামনে বের হওয়া ধোঁয়াগুলো হাত দিয়ে সরাতে সরাতে লোকটার উদ্দেশ্যে বলে, সমস্যা কি আপনাদের? এইভাবে অসভ্যের মতো পথ আটকে খেচরদের মতো ব্যবহার করছেন কেন? খাটো মতো লোকটার মুখে অপমানে থমথমে হয়ে যায়। তার এই দীর্ঘ জীবনে কেউই তাকে খেচর সম্বোধন করেনি। লোকটা নিজের অপমান এড়াতে তার বিশ্রী দাঁতগুলো বের করে হাসতে থাকে। তন্ময়ের মনে হয় পেটের ভেতর সব গুলিয়ে উঠছে। লোকটা হাসি সত্যি বিশ্রী। লোকটা তার 32 পাটি দাঁত বের করেই উত্তর দেয়, সমস্যা তো আছে একটা, তাও আবার বিরাট সমস্যা, ওই জন্যই তো তোর কাছে আসা। এরপরে লোকটা তন্ময়ের একটু কাছে এসে দাঁড়ায়। তুই নাকি আমাকে হিন্দু ধর্ম ছাড়বার চাস, কথাটা কি হতো? আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। তার মানে কথাটা হতো এই, তোর কলেজা কত বড় রে? তুই আমাকে ধর্মের অপমান করবার চাস, আমাকে ব্রাহ্মণ সমাজের অপমান করস, তোর সাহস তো কম না।
তন্ময় লোকটার দিকে এক পা এগিয়ে এসে নিজের মুখটা তার সামনে বরাবর নিয়ে বলে, আমার সাহস বরাবর একটু বেশি, আর আমার যা ইচ্ছে হয় তাই আমি করি, আর ভবিষ্যতে করব, পারলে আটকে দেখাস। লোকটা এবার খেকিয়ে ওঠে, আশেপাশে লোকগুলোর উদ্দেশ্য করে বলে, এই রমন, ওই খোকন, ওই কেষ্টব্য, তোরা খালিয়া কি দেখতেছোস? তোকে সামনে তোদের বস অপমান করতেছে, আমাকে যাত্রী হেলাফেলা করতেছে, কিছু না কইরা দাঁড়িয়ে আসোস কে? মার হালা রে। বলেই লোকটা তন্ময়কে ঘুষি মারতে চায়। তন্ময় লোকটার হাত পেছন দিকে মুচড়ে ধরে। লোকটা ব্যথায় কোকিয়ে ওঠে। এবার অন্য লোকগুলো একসাথে তন্ময়ের উপর হামলা করে। তন্ময় একা একা সবাইকেই ট্যাকেল করে স্কিলিং এর সাথে ফাইট করে সবাইকেই হারাতে থাকে। এরপর সে আবার ওই লোকগুলোকে মাটিতে ফেলে পেছন দিকে তার দুহাত মুছেন ধরে জোর গলায় বলে, ওই শালাপুত, সমস্যা কি তোর? সে কখন থেকে একই কথা বলে চলেছিস যে ধর্ম ছাড়বো। তো শুনে রাখ, আমি তোদের ধর্ম আরো সপ্তাহখানেক আগে ছেড়েছি। আমি এখন সাচ্চা মুসলিম। আর তোরা কে বে আমার উপর জোর খাটাতে আসিস? সত্যি করে বলতো, কারা তোদের পাঠিয়েছে? লোকটা ব্যথায় কোনো উত্তর দিতে পারে না। তন্ময় আবার লোকটার হাতে আরো মুচড়ে চিল্লিয়ে ওঠে, বল, কে তোকে পাঠিয়েছে? বল, না হলে কিন্তু তোর এই হাত আর হাতের জায়গা থাকবে না। বল। তন্ময় লোকটাকে নিয়ে এতই ব্যস্ত ছিল যে আশেপাশে যে আরো লোক আছে সেগুলোর দিকে তার খেয়ালই ছিল না, যার ফলস্বরূপ পেছন থেকে একটি লোক এসে তার পিঠে স্টিক দিয়ে বাড়ি বসায়। বাড়িটা পিঠের হাড়ে লাগায়, সে বাপাসে উপর হয়ে পড়ে যায়। এরপর নিচে থাকা লোকটা ওই লোকটা থেকে স্টিক নিয়ে পরপর দুইটা বাড়ি তন্ময়ের হাতে আর পায়ে মারে। ওই লোকটা তন্ময়ের মাথায় বাড়ি মারবে এমন সময় মসজিদের কিছু লোক রাস্তায় তাদের দেখে দৌড়ে আসে। লোকগুলো ভয়ে পালিয়ে যায়। তন্ময়ের আশেপাশে সবকিছু অন্ধকার হয়ে আসছে। হাত পায়ের কোনো রেসপন্স সে পাচ্ছে না, মনে হচ্ছে তার হাত পা নেই। সে নিভু নিভু চোখ দেখলো কতগুলো লোক তার দিকে দৌড়ে আসছে। এর মধ্যে মসজিদের ইমাম সাহেবও আছেন। সে চোখ খোলা রাখার চেষ্টা করলো কিন্তু পারল না, কারণ তার জ্ঞান হারিয়ে যাচ্ছে। সে জ্ঞান হারাতে হারাতেই অস্ফুট স্বরে তার মায়াবিনীর নাম উচ্চারণ করে। লোকগুলো পালিয়ে যেয়ে কাকে যেন ফোন দেয়। অপর পাশের ব্যক্তির সাথে সাথেই ফোন রিসিভ করে। কি খবর ওই দিকের? বস, খেল কতম, এমন মার মারছি মনে হয় না আর ঠিক মতো দাঁড়াতে পারবো। ব্রাভো। বস, আমাকে টাকাটা 8 ঘন্টার মধ্যে তোদের অ্যাকাউন্টে ঢুকে যাবে বোনাস সহ। ধন্যবাদ বস। ঠিক আছে, এখন তোদের আপাতত কয়েক দিনের জন্য গা ঢাকা দে। আচ্ছা বস। দীননাথ বাবু ফোন রাখতেই বাঁকা হাস হাসে। এতদিনের অপেক্ষার পর তিনি কাজটা করতে সফল হয়েছেন। তন্ময়কে তিনি সরিয়ে দিয়েছেন। এখন আর কেউই তার ছেলে নিয়ে তুলনা করতে আসবে না। তারাই এখন সব জায়গায় সেরা থাকবে। তিনি পেরেছেন তার পথের কাঁটা উপরে ফেলতে। পেরেছেন তিনি। দেখতে দেখতে এইচএসসি পরীক্ষা চলে এলো। আর 4 দিন বাদেই পরীক্ষা শুরু। সকাল থেকেই তানিশার মনটা কেমন আনচান আনচান করছিল, কিন্তু এই ভর সন্ধ্যায় তা যেন আরো বিকট রূপে ধারণ করলো। প্রথমে সে মনে করেছিল হয়তো পরীক্ষার জন্য তার এমন হচ্ছে, কিন্তু না, এইটা অন্য কিছু। তার কেন জানি খুব কষ্ট হচ্ছে, বুকের মধ্যেটা কেমন হাফসাপ করছে। সে বুঝতে পারছে না কেন তার এমন হচ্ছে। মনে হচ্ছে কারো কিছু হয়েছে। সে না কোথাও বসতে পারছে, না কিছু করতে পারছে। সব দিকে কেমন তিক্ততা বিরাজ করছে তার। বুকের ভেতরটা কেমন যেন অসহ্য বেদনায় ফেটে যাচ্ছে। সে আর না পেরে বারান্দায় যেয়ে বসে পড়ল। এরপর তন্ময়ের বাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। না, কিছুতেই শান্তি পাচ্ছে না। সে প্রায় ঘন্টাখানেক বারান্দায় কাটিয়ে রুমে আসলো। রুমে এসে দেখে 9:30 বাজে। এত দেরি হয়ে গেছে? স্যার কি এসেছে? না, আসেনি। এলো তো আম্মু এতক্ষণে ডাকতো, কিন্তু এতক্ষণে তো এসে যাওয়ার কথা। তিনি না কালকে বলে গেলেন আজকে সাজেশন দিবে, আবার 2 ঘন্টা এক্সট্রা পড়াবেন। তবে এলেন না কেন? আচ্ছা, আম্মুকে যে বলবো স্যারকে ফোন দিতে। না থাক, আম্মু যদি কিছু ভাবে। তানিশা ওয়াশরুমে গিয়ে চোখ মুখে পানি দিল। মনেরও উচাতন কমাতে সে বই নিয়ে টেবিলে বসলো। একমাত্র এখন পড়াশোনায় তাকে শান্তি দিতে পারবে, এবং হলেও তাই সে কিছুক্ষণের মাঝে পড়াশোনা ডুবে গেল। যতই হোক, সামনে বোর্ড পরীক্ষা, তাকে তো স্যারের যোগ্য হতে হবে। এই চিন্তা নিয়েই সে পড়া শুরু করলো। এইচএসসি শুরু হয়ে আজ সপ্তাহ হয়ে গেল, অথচ সেদিনের পর থেকে তন্ময়ের কোনো খবর নেই। সেদিন রাতে মিসেস রোকসানা বহুবার তন্ময়কে ফোন করেছিল, কিন্তু তার ফোন বন্ধ ছিল। ভাবলেন হয়তো কোনো সমস্যায় পড়েছে ছেলেটা, তাই তিনি তানিশাকে বলেছিলেন কালকে পর্যন্ত যেন সে অপেক্ষা করে, কাল নিশ্চয়ই সে আসবে। তানিশা মায়ের কথা শুনে অপেক্ষাও করেছিল, কিন্তু দিন যায় রাত যায়, কিন্তু তন্ময় আর আসে না। ওদিন রাতটা তানিশার কাঁদতে কাঁদতে কেটে যায়। পরদিন সন্ধ্যাবেলা তানিশা যখন নিজের রুমে পড়ার টেবিলে বসে তন্ময়ের চিন্তায় মগ্ন ছিল, তখন তার মা তাকে নিচে ডাকে।
তানিশার অবচেতন মন কয়েক মুহূর্তের জন্য হয়তো ভেবেছিল তন্ময় এসেছে, তাই সে মহানন্দের নিচে নেমেছিল। কিন্তু না, তন্ময় আসেনি, বরং একটা মেয়ে এসেছে। তানিশার মা মেয়েটিকে দেখে তানিশার উদ্দেশ্যে বলল, ও হচ্ছে সাগরিকা, আজ থেকে ওই তোমাকে পড়াবে। তন্ময় ওকে পাঠিয়েছে কারণ সে তোমাকে এই মাসটা পড়াতে পারবে না। তাকে হুট করে অফিসের কাজের জন্য অ্যাব্রোড যেতে হয়েছে। অবশ্য সেটা নাকি খুব দুঃখ প্রকাশ করেছে এভাবে চলে যাওয়ার জন্য, আর তোমাকে বলেছে কিন্তু সাগরিকার কাছে ভালো মতো পড়তে। সে কিন্তু এসে তোমার ভালো রেজাল্ট দেখতে চায়। এরপর তিনি সাগরিকাকে উদ্দেশ্য করে বলেন, মা মেয়েটাকে একটু ভালো মতো গাইড করো, ভীষণ ফাঁকিবাজ, কিন্তু একদিন পড়াশোনা করতে চায় না, একটু শাসনে রেখো। সাগরিকা তানিশার মায়ের কথায় মিষ্টি করে হেসে উত্তর দেয়, না না আন্টি, কোনো চিন্তা করবে না। তন্ময় আমাকে বুঝিয়ে দিয়েছে ওকে কিভাবে পড়াতে হবে। আপনি একদম ঠিক থাকুন, আমি ওকে সামলিয়ে নেব। বাঁচালে তুমি। এরপর তিনি তানিশাকে উদ্দেশ্য করে বলেন, যাও তানিশা ম্যামকে এই রুমে নিয়ে যাও। তানিশা শুধু মূর্তির ন্যায় মাথা নাড়িয়ে ওভাবেই ম্যামকে পড়ার রুমে নিয়ে যায়। সাগরিকা নর্মালি পড়িয়ে চলে যায়। পড়ানোর সময় অন্য কোনো কথা বলেননি, এমনকি তানিশাও কোনো কথা বলেনি। ম্যাম চলে যেতেই তানিশা মাকে বলে ছাদে চলে যায়। ছাদে এসে সে মেঝেতে বসে পড়ে। তার আজকে নিজের উপর বড্ড আফসোস হচ্ছে, ভুল মানুষকে ভালোবাসার জন্য, ভুল মানুষের জন্য এত রাত কষ্ট পাওয়ার জন্য। তন্ময় কিভাবে পারলো এমনটা করতে? সে জানে না তানিশা এইসব বোর্ড পরীক্ষার প্রথম দিন নার্ভাসের কারণে পেইনিং করে। গতবার এইচএসসির সময় তো সেই আগলে নিয়েছিল তাকে। সে ভয় পায় বলে কিছুদিন আগে তো তন্ময় বলেছিল তার সাথে যাবে। তাহলে এখন কোথায় সে? কোথায়? মানুষটা হঠাৎ এত স্বার্থপর হলো কিভাবে? তার কাছে তানিশার কোনো মূল্যই নেই? নিজের নতুন পাওয়া চাকরিই সব। সে কি পারতো না যাওয়াটা ক্যান্সেল করতে? পারতো না এমন কঠিন সময় তার পাশে থাকতে? পারতো, চাইলে পারতো, কিন্তু হয়তো করাটা গুরুত্বপূর্ণ মনে করেনি। মানুষটার কাছে তো তার ক্যারিয়ারই এখন সবচেয়ে আগে, বাকি সবকিছু তো তুচ্ছ। বিশেষ করে সে তো মানুষের কাছে সবচেয়ে অবহেলিত। তানিশার বুকে চিনচিন ব্যথা হচ্ছে। সে চেয়েও পারছে না নিজের অনুভূতিগুলোকে দমাতে। তার চোখ দুটো ফেটে নোনা জল গড়াতে চাচ্ছে, কিন্তু না, সে আর কাঁদবে না। স্বার্থপর মানুষটার জন্য সে তার চোখের জল বিসর্জন দেবে না, কিছুতেই না। কি মনে করেছে মানুষটা? তাকে ছাড়া তানিশা চলতে পারবে না? পারবে, বেশ চলতে পারবে। সে থাকুক নিজের ক্যারিয়ার নিয়ে, সেও দেখিয়ে দেবে সে কি করতে পারে। তানিশা নিজেকে শক্ত করে পড়ার টেবিলে পড়তে বসে। এর মধ্যে হঠাৎ তার ফোনের হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন আসে। সে কৌতূহলবশত সেটি চেক করে। একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। সেই মেসেজটা ওপেন করতেই দেখে সেখানে আগামীকালের পরীক্ষার কিছু সাজেশনের ছবি আর একটা মেসেজ যেখানে লেখা, এগুলো ভালো করে পড়লে সব কমন পাবে। তানিশা মেসেজের রিপ্লাই লেখে, কে আপনি? হঠাৎ আমাকে সাজেশন দিচ্ছেন? আমি তো আপনাকে চিনি না। অপাশ থেকে সাথে সাথেই মেসেজ আসে, ধরে নিন আপনার বহু পরিচিত হয়ে অপরিচিত শুভাকাঙ্ক্ষী, আর দয়া করে অন্য কিছু ভাববেন না, আমি আপনার ভালোই চাই। তানিশার কেন জানি মানুষটাকে অবিশ্বাস করতে ইচ্ছে হলো না। সে সাজেশনগুলো দাগিয়ে ছোট করে থ্যাঙ্কস বলে হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো। এরপর সে ফোনটা পাশে রেখে ভাবতে শুরু করলো। মানুষের জীবনটা আসলে অদ্ভুত। হঠাৎ কেউ কোনো কিছু না বলে চলে যায়, আবার হঠাৎ নতুন শুভাকাঙ্ক্ষীও এসে হাজির হয়। যেমন কিছুক্ষণ আগের ঘটনা যেটা হলো, একদিকে তন্ময় তাকে ছেড়ে চলে গেল, অন্যদিকে এই নাম না জানা শুভাকাঙ্ক্ষী হাজির হলো। জীবনের সমীকরণটা আসলেই বড্ড জটিল। এদিকে হাসপাতালের বেডে শুয়ে ফোনটার দিকে চেয়ে আছে একজন। অনেকদিন পর তার মনটা একটু হালকা হলো, কিন্তু ভেতরটা ঠিকই জ্বলে যাচ্ছে মায়াবিনীকে একটিবার দেখার আশায়। কতদিন হলো তার ওই মিষ্টি মুখখানা দেখে না, তার বোকা কণ্ঠ শোনে না। আগন্তুকটি হতাশায় শ্বাস ফেলে। এর মধ্যে কেবিনের দরজায় কাউকে দেখা যায়। আগন্তুকটি তাকে দেখে হাসে। বড্ড উপকার করলি তুই। কিন্তু অপর পাশের ব্যক্তির মুখে কোনো হাসির রেশ নেই। সে তার মুখটা যথাসম্ভব গম্ভীর করে রেখেছে। সে তার ভাব বজায় রেখে উত্তর দেয়, বন্ধু তো তাই পারলাম না, না হলে তোকে এখনই জানালা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিতাম। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো আর কাউকে জানানোর প্রয়োজন মনে করলি না? যদি বুদ্ধি করে হুজুরের কাছে না যেতাম তাহলে তো জানতেই পারতাম না তোর খবর। তুই এমন কেন রে? জানিস তোকে নিয়ে কত চিন্তিত ছিলাম। ওইদিকে আঙ্কেল আন্টি প্রত্যেক দিন এসে আমার কাছে তোর খবর চাইতো, দিতে পারতাম না। আর এখন যখন তোর খবর পেলাম তখন তুই বলছিস তাদের খবর না দিতে। কি চাস তুই? সবাইকে কি একদম শেষ করতে চাস?
আগন্তুকটি এবার উচ্চ শব্দে হেসে ওঠে। তোর শাসন কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। কেমন একটা মেয়েলি মেয়েলি ফিল পাচ্ছে। ভালোই দোস্ত, সাগরিকা থেকে একদম ঠিকঠাক শিক্ষা নিয়েছিস। চুপ শালা, আর একটা উল্টোপাল্টা কথা বলবি না। তন্ময় এবার মুখে আঙুল দিয়ে ইনোসেন্ট ফেস করে মাথা নাড়ায়। নেহাল হতাশ হয়ে বেডের এপাশে বসে পড়ে এবং হতাশার সুর তুলেই বলে, আঙ্কেল আন্টিকে কি জানাবো না? তন্ময় কথাটাকে পাত্তা দেয় না, সে অন্য প্রসঙ্গে চলে যায়। আচ্ছা বলতো, আমাকে আর কতদিন এখানে থাকতে হবে? আর তো ভালো লাগছে না। সবে অপারেশনের ধকল গেল, এখনো প্রায় 2 সপ্তাহ থাকতে হবে তোর। হাত পায়ের স্টিচ তো খোলা লাগবে, এরপর আবার শুকানোর ব্যাপার আছে না, সব মিলিয়ে ভালোই সময় লাগবে। তন্ময় বেডে চিটপটাং হয়ে শুয়ে পড়ে, এরপর কণ্ঠে রাগ নিয়ে বলে, ধুত, আর ভালো লাগছে না। শালাগুলোকে হাতের কাছে বলে একদম জ্যান্ত খবর দিতাম। নেহাল তাকে সান্ত্বনা দেয়। ঠিক হ, তারপর না করবি, সবগুলো তো ধরেই রেখেছি। ওদের খেতে দিবি না, আমি ওদের ক্লাস নেব। ওরা জানে না ওরা আমার কি ক্ষতি করে দিয়েছে, ওদের জন্য আমার কি নষ্ট হলো। ওদের আমি খোদার কসম একদম শেষ করে ফেলবো। তন্ময় হাইপার হচ্ছে দেখে নেহাল অন্য টপিকে যায়। সাগরকে জানানি না কেন? এমনি, তুই শুধু ওকে একটু ভালোভাবে পড়াতে বলিস। ঠিক আছে। নেহাল বের হয়ে আসবে এমন সময় তন্ময় তাকে পিছু ডাকে। শোন, তোর আঙ্কেল আন্টি যদি আবার আসে তাহলে বলে দিস আমি চাকরির কাজে বাইরে গেছে, যা অন্য সবাইকে বলেছিস। তানিশার এইচএসসি এক্সাম শেষ। এই পুরো এক্সাম পিরিয়ডে সে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছে, নতুনভাবে মানুষকে চিনতে শিখেছে। তার কিছু নতুন বন্ধুও হয়েছে, এর মধ্যে সাগরিকাও আছে, নাম না জানা শুভাকাঙ্ক্ষী আছে। সাগরিকার সাথে সেদিনের পর থেকেই তানিশা স্বাভাবিক হয়েছে, একজন ম্যামের মতোই তাকে ট্রিট করেছে সব সময়। সাগরিকাও খুব সহজেই মিশে গেছে তানিশার সাথে, মেয়েটাকে তার বড্ড পছন্দ হয়েছে। এখন তানিশা সাগরিকা বলতে পাগল, সারাক্ষণ শুধু ম্যাম ম্যামই করে। তাদের সম্পর্ক এখন বন্ধুত্বে পরিণত হয়েছে। আরেকজন হচ্ছে হোয়াটসঅ্যাপের শুভাকাঙ্ক্ষী, মানুষটা তাকে সব সময় যেন অদৃশ্য দেয়ালে আগলে রেখেছে। সেই প্রথম এক্সামের দিনে সকালবেলা মানুষটাকে তাকে কিভাবে জানি সাহস জুগিয়ে দিয়েছিল, যার কারণে তার এই প্রথম প্যানিক অ্যাটাক হয়নি। সে খুব কনফিডেন্সের সাথে পরীক্ষা হলে ঢুকেছিল। সে নিজেও বুঝেনি কতগুলো কথা তাকে এত ইন্সপিরেশন কিভাবে দিল, যে সে তার নিজের ওপর নতুনভাবে দৃঢ় আত্মবিশ্বাস তৈরি করে নিল। তবে সে অনেক হ্যাপি নিজের কনফিডেন্স লেভেল নিয়ে। শুভাকাঙ্ক্ষী মানুষটাও তাকে সব সময় প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষার ভেতর নোট করে দিয়েছে, সাবজেক্টগুলো ঠিকঠাক সাজেশন দিয়েছে, যেগুলো থেকে প্রায় 90%ই কমন হতো, যার দরুন তার প্রতিটা পরীক্ষায় আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। সে সত্যিই কৃতজ্ঞ মানুষটার প্রতি। মানুষটা কিভাবে তাকে দূর থেকেই এতটা হেল্প করলো। আর এদিকে তার বন্ধু মহল, সেগুলোর কথা তো নাই বললেই নয়। তার যখন খুব কষ্ট লাগতো তখন নাফিসা নুসরাত নিজের পড়া বাদ দিয়ে তাকে ফোন নিয়ে বকবক করত। পরীক্ষার আগেও পরে নিয়ম করে খবর নিত সে খেয়েছে কিনা, আর না খেয়ে গেলে তবে দুজনেই তাকে ক্যান্টিনে নিয়ে আগে খাওয়াতো, দেন পরীক্ষার হলে যেত। সব সময় তাদের কাছ থেকে তানিশ সর্বোচ্চ সাপোর্ট পেয়েছে। সত্যি সে নিজেকে অনেক লাকি ফিল করে এরকম বান্ধবীদেরকে নিজের লাইফে পেয়ে। তন্ময়ের কথা যে তার মাথায় আসেনি তা কিন্তু নয়। দিনটা যদিও কোনো মতে কাটিয়ে দিত, কিন্তু রাতটুকু আর পারত না। প্রতি রাতে মানুষটা ঠিকই তার ভাবনায় জায়গাটা দখল করে নিত। তবে সে আর আগের মতো কান্না করেনি। মানুষটিকে তো সে ভালোবেসেছে, এমনকি এখনো ভালোবাসে। চাইলেই তো এত সহজে সবকিছু আর ভোলা যায় না। সে ভাবনার সাগরে আসুক, তার মতো করে শুধু সে যেন নিজেকে সর্বোচ্চ সামলে রাখতে পারে, সেটাই সবসময় উপরওয়ালার কাছে প্রার্থনা করেছে। ওপরওয়ালা তানিশার ওপর রহমত প্রদর্শন করেছে, তাই সে সবকিছু সামলে এগিয়ে যেতে পেরেছে। বহুদিন পর ফোনে তার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করলো। সে এইভিতে ঢুকতেই হাজারো নোটিফিকেশনের দেখা পেল। একে একে সেই সবগুলো দেখতে শুরু করলো। কয়েকটা নোটিফিকেশন চেক করতেই সে বোর্ড ফিল করলো, তাই সে এবার নিউজ ফিরে গেল। স্ক্রল করতে করতে সে তাহমিনা আপুর বিয়ের ছবিগুলো দেখতে পেল। ইস, সবাই কত মজা করেছে, একমাত্র সেই যেতে পারেনি। অবশ্য তার জন্য মাও যায়নি, শুধুমাত্র বাবা আর ফুয়াদ গিয়েছিল দাওয়াত রক্ষা করতে। সে প্রত্যেকটা ছবি জুম করে দেখতে থাকলো। ইস, আপুকে কত সুন্দর লাগছে, আর ভাইয়াকেও সুন্দর লাগছে। তারা কত সুন্দর করে একে অপরের দিকে তাকিয়ে আছে। ইস, কি কিউট কাপল। এরপর সে অন্যান্য নিউজ চেক করতে থাকে। এর মধ্যে সে হঠাৎ শুভ ভাইয়ার একটা পোস্ট দেখতে পায়। সেখানে শুভ ভাইয়া একটা মেয়ের সাথে ছবি দিয়ে ওপরে ক্যাপশন লাইফলাইন লিখে পোস্ট করেছে। তার মানে এটা শুভ ভাইয়ার গার্লফ্রেন্ড।
না দুজনকেই ভালো মানিয়েছে। ছবিটা দেখতে তার ওই দিনের কথা মনে পড়লো, সেদিন কিভাবে শুভ ভাইয়া তাকে ফোন দিয়ে সরি বলেছিল, এমনকি তার পা পর্যন্ত ধরতে চেয়েছিল। ওই দিন মিসেস রোকসানা শুভদের বাসায় যেতে চেয়েছিল, কিন্তু তার আগেই তো শুভ ভাইয়া ফোন দিয়ে ক্ষমা চেয়ে নেয়, আর তানিশাও তাকে ক্ষমা করে দেয়। কিন্তু তানিশা আজও জানেনি শুভ ভাইয়ের হঠাৎ পরিবর্তনের কারণ। সে আবার স্ক্রল করা শুরু করে, আর তাতেই তার সামনে অনাকাঙ্ক্ষিত কিছু চলে আসে। তন্ময়কে সে ফলো করত, তার আইডি পাবলিক করা। তন্ময়ের আইডির একটা পোস্ট তার চোখ আটকে গেল, যা প্রায় 2 মাস আগে পোস্ট করা হয়েছিল, অর্থাৎ যখন স্যার তাকে পড়াতো। পোস্টে লেখা আছে, ফাইনালি উই আর গোয়িং টু বি ওয়ান। লেখাটা পড়ে তানিশা কেন জানি খুব কষ্ট হচ্ছে। সে পরপর কয়েকবার আবার লেখাটা পড়ল। সে বুঝতেই পারলো না কখন তার 2 চোখে কণা দিয়ে জল পড়তে শুরু করেছে। সে জলদি চোখের জল মুছে ফোনটাকে পাশে রেখে ছাদে চলে গেল মনকে ঠিক করার জন্য। ছাদে উঠতেই সে দেখলো তন্ময়ের মায়ের সাথে তার মা এবং তাহমিনা আপুর মা কি নিয়ে যেন কথা বলছে। তার মনে আবার ওসব চিন্তা হানা দিচ্ছে, কারণ স্যারের মা কোনো অনুষ্ঠান ব্যতীত কখনোই এই বাসায় আসেনি। সে ওনাদের কথা শোনার জন্য একটা পিলারের পেছনে লুকিয়ে গেল। তাহমিনা আপুর মা তন্ময়ের মাকে উদ্দেশ্য করে বলছে, জি ভাবি, আমরা সবাই গ্রহণ করেছি। প্রথমে অবশ্য তন্ময় করেছে, এরপর সে অনেক চেষ্টা করে আমাদের বুঝিয়েছে, আমরাও এখন মেনে নিয়েছি। তানিশার মা আর আপুর মা দুজনে একসাথে উপরওয়ালার কাছে 2 হাত তুলে শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহ। তন্ময়ের মা আবার বলতে শুরু করলেন, তন্ময়ের বাবার আমি ভেবেছি একটা ছোটখাটো অনুষ্ঠানের ব্যবস্থা করে সবাইকে ব্যাপারটা জানাবো। প্রথমে না হয় কাছের মানুষগুলো জানুক, এরপর না হয় বাইরের মানুষদের জানাই। এছাড়া বাইরের অনেকে জেনে গেছে, তন্ময়ই তাদের জানিয়েছে। তানিশার মা আশ্চর্যজনিত হয়ে বলে, আল্লাহ ভাবি, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তন্ময় এমন একটা কাজ করতে পারে। এরপর আর কিছু শোনা যায় না, কারণ ততক্ষণে তানিশা কাঁদতে কাঁদতে দৌড়ে নিচে নেমে গেছে। সে খেয়ালও করলো না যে তন্ময়ের মায়ের মাথায় মোটা করে সিঁদুর দেয়া নেই, হাতে শাখা পালা নেই। সে কোনো দিকে না তাকিয়ে নিজের রুমে গিয়ে দরজা আটকে দরজার সাথে পিঠ ঠেকিয়ে বসে পড়ে। কান্নার আওয়াজ যেন দেয়াল ভেদ করে বাইরে না যেতে পারে, তাই সে মুখে হাত দিয়ে নেয়। সে অনেকক্ষণ কাঁদার পর ক্রন্দনরত কণ্ঠে বিলাপ করে ওঠে, কেন আল্লাহ, কেন তুমি আমার সাথে কেন এমন করছো? আমি এখন কি করব? মানুষটা যে অন্য কারো হয়ে গেল আল্লাহ, মানুষটাকে এখন আমার অন্য কারো বন্ধনে আবদ্ধ দেখতে হবে। আমি পারবো না আল্লাহ, পারবো না। তুমি কেন এমন করছো আল্লাহ, কেন? মানুষটাকে যেহেতু আমার করবেই না, তাহলে কেন তার জন্য আমার মনে এত ভালোবাসা দিয়েছো, এত প্রেম দিয়েছো কেন? আল্লাহ, আমি যে এত কষ্ট সহ্য করতে পারছি না। কষ্ট সহ্য করতে করতে আমি ক্লান্ত, আর পারছি না। আমাকে নিয়ে নাও আল্লাহ, নিয়ে যাও। তার কথাগুলোর যে কোনো মূল্য নেই সে সেটা নিজেও জানে, কিন্তু কি করার, বেহায়া মন কি কিছু বোঝে? তন্ময় নিজের রুমে বসে আছে, আর কিছু ভালো লাগছে না। সে লোকগুলোকে কিছুক্ষণ আগে মেরে এসেছে, যাকে বলে মরমর অবস্থা, কিন্তু সে কিছুতেই বুঝতে পারছে না যার কথায় লোকগুলো কাজ করেছে আসলে কি মানুষটা তিনি। তার মাথা ধরে আছে, সে কিছুতেই বুঝতে পারছে না কিছু। এর মধ্যে তার রুমে তার বাবা হাজির হয়। তন্ময় বাবাকে দেখে মিষ্টি করে হাসে। বাবা পাজামা পাঞ্জাবি পরেছে, ভারী সুন্দর লাগছে তাকে। তিনি তন্ময়ের পাশে বসলেন। তন্ময় তাকে সালাম দিলেন, তিনিও সালামের উত্তর দিলেন। তন্ময় বাবাকে উদ্দেশ্য করে বলে, কেমন লাগছে বাবা? নতুন নাম, নতুন পরিচয়, নতুন ধর্ম, এত নতুনত্ব কেমন লাগছে তোমার? ভালোই লাগছে, মনে হচ্ছে সবে মাত্র জন্ম নিলাম। এত নতুন তরে মাঝে থেকেও মনে হচ্ছে কত পুরনো। সব কিছু নিজেকে কেমন পবিত্র ঘেরা মনে হচ্ছে। শুকর আলহামদুলিল্লাহ। তন্ময়ের বাবাও তন্ময়ের মতন করে বলার চেষ্টা করেন, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তন্ময় যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরছিল তখন সে তার মা বাবাকে অ্যাক্সিডেন্টের কথা জানিয়েছিল। তারা জানার পর সেই সময়ই নেহালের বাড়িতে উপস্থিত হয়, অনেক কান্নাকাটি করেন। এমনকি তারা তন্ময়ের কথাও মানতে রাজি হয়ে যান। তারা জানান তারা ধর্ম ছেড়ে দেবেন, তো শুধু তন্ময় যেন বাড়ি ফিরে যায়। সেই দিনই তারা নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। তন্ময় বাবা মার সাথে খুশিতে বাড়ি ফিরে যায়।
এরপর থেকেই তারা ধর্মের নিয়ম অনুসারে জীবনযাপন করা শুরু করে। অবশ্য ধর্মত্যাগ করার পর তাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। তাদের সব আত্মীয় তাদের সাথে সব সম্পর্ক শেষ করেছে। এমনকি তন্ময়ের বাবার কতগুলো বিজনেস পার্টনারদের তাদের শেয়ার উইথড্র করে নিয়েছে। তাদেরকে নানানভাবে মানসিক নির্যাতন করা হয়েছে, তবুও তারা দমে যায়নি। নিজেদের তারা অটল ছিলেন। এর ফলে উপরওয়ালা তাদের উপর রহমত বর্ষণ করেন। আল্লাহ দিলে এখন তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন। নেহাল সাগরিকা পাশাপাশি বসে আছে, কেউ কোনো কথা বলছে না। বেশ কিছুক্ষণের নীরবতা কাটিয়ে নেহালই আগে কথা শুরু করে। অনেকক্ষণ তো হলো, এবার কিছু বল। সাগরিকা আরো কিছুটা সময় নেয়। এরপর সে আস্তে ধীরে নেহালের দিকে হয়ে বসে। নেহাল তীক্ষ্ণ দৃষ্টিতে তার পাশে বসে থাকা মেয়েটাকে পর্যবেক্ষণ করছে। সাগরিকা অনেক জড়তা নিয়ে নেহালের চোখের দিকে চায়, কিন্তু বেশিক্ষণ চেয়ে থাকতে পারে না। কেন জানি সামনের মানুষটা তীক্ষ্ণ দৃষ্টি তার ভেতরটা নাড়িয়ে দিচ্ছে। সে মাথা নিচু করে নেয়, এরপর মিনমিন করে বলে, নিহাল, আমি না ঠিক বুঝতে পারছি না তোমাকে কি বলবো। নিজের কাছেই কেমন জানি অগোছালো হয়ে গেছে। আমার মনের ভেতর কি চলছে আমি নিজেই বুঝছি না, কিন্তু এ অগোছালো মনেও কেন জানি বারবার তোমার সান্নিধ্যই পেতে চাই। তোমার পাশে বসে নিশ্চুপ হয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। আমি জানি না, আমি কিছুই জানি না মনের ভিতর কি চলছে, আমি কিছুতেই বুঝতেই পারছি না। কিন্তু এতটুকু জানি, আর এতটুকু স্বীকার করতে কোনো আপত্তি নেই যে হ্যাঁ, আমার তোমাকে। সাগরিকা তার কথা শেষ করার পূর্বে নেহাল তাকে শক্ত করে তার বাহু বন্ধনে আবদ্ধ করে নেয়। হঠাৎ ঘটনায় সাগরিকা ভোঁকড়ে যায়। নিজেকে সামলাতে তার কিছুক্ষণ সময় লাগে, পরে সেও শক্ত করে জড়িয়ে ধরে। নেহাল তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভেজা গলায় বলে, তোর মনে কি চলছে আমি বুঝেছি সাগর। তোর মতো আমারও যে তোকে বড্ড দরকার। আমি যে তোকে ছাড়া অপূর্ণ রে। আমি তোকে সেই প্রথম দিন দেখার পর থেকেই আমার হৃদয়ে জায়গা দিয়েছি রে, খুব যত্নে। এতদিন তোর প্রতি আমার অনুভূতিগুলো লুকিয়ে রেখেছিলাম, কিন্তু আমি হাল ছাড়িনি। ভগবানের কাছে প্রতিদিন তোকে চেয়েছি, আর দেখ আমাকে ফিরিয়ে দেয়নি। তিনি আমার কথা রেখেছে। আমি জয় করতে পেরেছি তোকে, পেরেছি। ভালোবাসি সাগর, তোর নামে মতো এক সাগর সমান ভালোবাসি। সাগরিকা চোখ থেকে আনন্দের অশ্রু ঝরতে থাকে। সে মনে মনে ঠিক করে নেয় আজই নেহালকে সে তার অতীত সম্পর্কে বলে দেবে। সে চায় না কোনো পবিত্র সম্পর্ক মিথ্যে দিয়ে শুরু করতে। সাগরিকা নেহালের বন্ধন থেকে হাত আগলা করে নেয়। নেহাল, তোমাকে আমি কিছু জানাতে চাই। আসলে ওই দিন আমি তন্ময়। বাকিটুকু বলার আগে নেহাল পুনরায় বন্ধন দৃঢ় করে এবং সাগরিকার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে, তোর অতীত সম্পর্কে আমার সবটাই জানা সাগর, তাই এগুলো আপাতত বাদ দিয়ে বর্তমান নিয়ে ভাব। অতীতে তোর জীবনে কে ছিল, তাকে নিয়ে তুই কি ভাবতি, সেগুলো প্রতি আমি বিন্দুমাত্র ইন্টারেস্ট নই। এখন থেকে তুই একটা কথাই জানবি যে তোর বর্তমান ভবিষ্যৎ সবটাই নেহালকে ঘিরে থাকবে, আর এই নেহালের সবটুকু জুড়ে থাকবে তার প্রেয়সী, তার সাগর। আই লাভ ইউ সাগর রানী, আই লাভ ইউ। নেহালের প্রতিটা কথা সাগরিকার হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে। তার মন জুড়ে শত শত প্রজাপতির ডানা মেলে উঠছে। অবশেষে তার ঝুলিতেও ভালোবাসা ধরা দিল। সেও তার ভালোবাসার মানুষকে পেল। সে নেহালের স্নিগ্ধ মুখের দিকে একবার চেয়ে মুচকি হেসে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আই লাভ ইউ টু। অবশেষে দুজন দুজনের ভালোবাসায় আবদ্ধ হলো। সেদিনের পর থেকে তানিশা একদম নিশ্চুপ হয়ে গেছে। খাওয়া দাওয়া ঘুম যেন তার জীবন থেকে উঠে গেছে। সে সারাক্ষণ শুধু শুয়ে থাকে। সপ্তাহের ব্যবধানে তার দেহটা যেন কঙ্কালে পরিণত হয়েছে। মিসেস রোকসানা মেয়ের চিন্তায় অস্থির হয়ে থাকেন। তিনি তানিশার বাবাকেও জানাননি মেয়ের বর্তমান অবস্থা। মানুষটা তো কিছুদিন আগেই এসে মেয়ের সাথে কত হাসি মজা করে গেল। হঠাৎ কি এমন হলো যে মেয়েটা এমন হয়ে গেল? তিনি চাইছেন তানিশার বাবাকে জানাতে, কিন্তু তার সাহসেই কুলাচ্ছে না। মানুষটা সংসারের জন্য কত দূরে আছে, তাকে কি অযথা দুশ্চিন্তা দেওয়া ঠিক হবে? মিসেস রোকসানা মেয়ের রুমে এসে দেখলেন বিছানা ফাঁকা, রুমে কেউই নেই। বারান্দায় উকি দিতেই দেখলেন বারান্দায় মেঝেতে তানিশা শুয়ে আছে। তিনি ভাবলেন মেয়ের পাশে বসে তার মাথাটা কোলে তুলে নিয়ে জিজ্ঞাসা করবে কি হয়েছে, কিন্তু তার ভাবনা আর বাস্তব রূপ নেয় না, কারণ মেয়ের সাথে তো তার অমন সম্পর্ক গড়ে ওঠেনি।
না, তিনিই করতে দেয়নি। সব সময় মেয়েকে শাসনে রেখেছেন তিনি। কখনো তাকে পাশে বসে আদর করে কিছু বলেনি। সব সময় একটা দূরত্ব বজায় রেখেছেন মেয়ের সাথে। নিজেকে আদর্শ মা করতে গিয়ে মেয়ের সাথে তার গুরুত্বপূর্ণ সম্পর্কটাই গড়ে তুলতে পারেননি। এখন তিনি চাইলেও মেয়েকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে পারছেন না। মেয়েকে খোলাখুলি জিজ্ঞাসা করতে পারছেন না তার কষ্টের কথা। নিজেকে আজ তার বড্ড অসহায় লাগছে। তিনি কিছুক্ষণ মেয়ের রুমের দরজায় দাঁড়িয়ে থেকে নিজের রুমে চলে গেলেন। তন্ময় 4-5 দিন যাবৎ অনেক ঝামেলার মধ্যে ছিল। পুলিশ কোর্ট কাচারি করতে করতে এই কয়দিন তার বাড়ি ফেরা হয়নি। একদিকে পুলিশের ঝামেলা, অন্যদিকে বাবার শরীর, সব মিলিয়ে সে বেশ বিপাকেই পড়েছে এবার। বাবাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা তার কাছে নেই। নিজের দাদার থেকে এমন ব্যবহার তিনি আশা করেননি। তারই নিজের ছেলের প্রতি তারই বড় দাদার মনোভাব জেনে তিনি আরো মিনিয়ে গেছেন। তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছেন না যে তার দাদা শুধুমাত্র হিংসার বশে তার একমাত্র কলিজাকে মারতে চেয়েছে। আচ্ছা, যদি ছেলেটা সেদিন মরে যেত তাহলে কি হতো? কি নিয়ে বাঁচতেন তিনি? তন্ময় বাবাকে বুঝিয়ে যাচ্ছে যে সব মানুষ এক নয়। সে এখন তার বাবার সাপোর্টিং হ্যান্ড হয়ে উঠেছে। সন্দেহটাই ঠিক হয়েছে। তাহলে ওই লোকগুলো ঠিকই বলেছিল যে তাদের বড় বাবা টাকা দিয়েছিল তাকে মেরে ফেলতে। ভাগ্যিস সে সময় মতো সব প্রমাণ জোগাড় করেছিল, না হলে তো বড় বাবা ঠিক পার পেয়ে যেত। আজ কোর্টের হেয়ারিং ছিল, বড় বাবার শাস্তি হয়েছে, তাকে 5 বছরের জন্য জেল দেওয়া হয়েছে। তন্ময় কেন জানি বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল যে বড় বাবা এমন করতে পারে। ছোটবেলা থেকে সে দেখে এসেছিল বড় বাবা গম্ভীর, তবুও সে জানতো মানুষটা ভালো। কিন্তু সব জানা কি ঠিক হয়? না, হয় না। তা না হলে বড় বাবা কেন এমন করবে? তন্ময়ের সব পেপারস ঠিকঠাক করতে করতে রাত 12টা বেজে গেল। সে বাবা মার রুমে একবার উকি দিয়ে নিজের রুমে চলে গেল। এশারের নামাজটা তার এখনো পড়া হয়নি, তাই সে ফ্রেশ হয়ে অজু করে আগে নামাজ আদায় করে নিল। একটু হাওয়া খেতে সে ছাদে চলে গেল। নিত্যদিনের সবাস মতো সে ছাদের প্রাচীরের ওপর বসতেই তার চোখ চলে যায় তার মায়াবিনীর বারান্দায়। তাতেই তার বুকটা ধক করে ওঠে। চাঁদের আলোয় তানিশার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। তন্ময় তিক্ত চোখে ঘুমন্ত তানিশাকে পর্যবেক্ষণ করে। এ কি অবস্থা তার মায়াবিনীর? কি হয়েছে তার? কেন এত বিরহ তার সারা বদন জুড়ে? তন্ময়ের কেন মনে হচ্ছে যে তার জন্যই মায়াবিনী এমন মুমূর্ষু অবস্থা? তবে কি মায়াবিনীও প্রেমে পড়েছে? সেও কি ভালোবাসতে শুরু করেছে? সেও কি তন্ময়ের মতো প্রেমের দহনে জ্বলতে শুরু করেছে? তন্ময় আরেকবার তানিশার সারা মুখ জুড়ে দৃষ্টিপাত করলো। মেয়েটার চোখ মুখ বলে দিচ্ছে সে কতদিন ধরে ঠিকমতো ঘুমায়নি, হয়তো খাওয়া দাওয়া ঠিক মতো করেনি। কিন্তু কেন এমন করলো সে? তবে কি অবশেষে তার ভালো লাগাটা পুষ্টি পাথরে ঘষা সোনার মতো পবিত্র ভালোবাসার রূপ ধারণ করেছে? তন্ময়ের মন মুহূর্তে আনন্দে মেতে উঠল। সে জানতো তানিশা তাকে পছন্দ করে, তাই তো সে সময় নিয়েছিল নিজেকে ঠিক করতে এবং মেয়েটাকে তার অনুভূতিগুলো বোঝাবে বলে। অবশেষে সে সফল হয়েছে। না, আর দেরি নয়, তাকে যা করার কালকের মধ্যেই করতে হবে। মায়াবিনীকে আর কষ্ট পেতে দেবে না সে তানিশার দিকে চোখ রেখেই কাকে যেন ফোন দেয়। অপাশের ব্যক্তিও হয়তো সজাগ ছিল। তিনি ভ্রু কুঁচকে ফোনটা তুললেন। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি, আপনার সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। আপনি কি একটু দয়া করে ছাদে আসতে পারবেন? বেশি না, শুধু 5 মিনিটের জন্য। কথাগুলো বলা খুব দরকার। প্লিজ একটু আসুন, আমি আপনার জন্য আপনাদের ছাদে অপেক্ষা করছি। বলেই তন্ময় ফোনটা কেটে দেয়। তানিশার চোখে মুখে রোদের আলো পড়ায় সে চোখ মুখ কুঁচকে নেয়। সে ধীরে ধীরে চোখ খুলতে দেখতে পায় যে সে খোলা আকাশের নিচে শুয়ে আছে। সে তার হাত নাড়াতে চেষ্টা করে, কিন্তু না, সারাটা শরীর প্রচন্ড ব্যথা হয়ে গেছে। তবুও সে অনেক কষ্টে দাঁড়ায়। এরপর আশেপাশে একবার চোখ বুলিয়ে রুমে চলে যায়। তন্ময় মুচকি হেসে নিজের রুমে চলে যায়। তানিশা ফ্রেশ হয়ে বের হতেই সে হতভম্ব হয়ে যায়। তার মা, তার খালারা সবাই হলুদ কালার শাড়ি পরে তার রুমে বসে আছে, আর তার বান্ধবীরাও একই সাজে আছে। তানিশার মা তানিশাকে বের হতে দেখেই তানিশার বান্ধবীদের বললেন ওকে রেডি করিয়ে দিতে। এরপর তিনি নিচে চলে গেলেন। নুসরাত নাফিসা তানিশাকে ধরে একটা হলুদ কালারের শাড়ি বাঙালি নিয়মে পরিয়ে দিল, আর সাথে কাঁচা ফুলের গহনা আর হালকা সাজ। তানিশাকে পুরো পরীর মতো লাগছে। কিন্তু এদিকে তানিশার মাথায় কিছুই আসছে না। সে যেন নির্বোধ হয়ে গেছে, কিছুই তার বোধগম্য হচ্ছে না। সে শুধু রোবটের মতো সবকিছু করেই যাচ্ছে। তানিশার হলুদ পর্ব ছাদেই শেষ হলো। এদিকে তানিশা এখনো নিশ্চুপ। এতক্ষণে তার মাথায় ধরেছে যে আজ তার বিয়ে, কিন্তু কেন তাকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে? কেন? তার যে এখনো অনেক কিছু করার বাকি।
তবে কি মা কি কিছু বুঝতে পারলো? মানে সে যে তন্ময়কে ভালোবাসে? হয়তো বুঝেছেই, না হলে কেন এত তাড়াতাড়ি সবকিছু করছে? তানিশা তার প্রাণপ্রিয় বান্ধবীদের সাথে কথা বলতে চাইল, কিন্তু তারা কেউই তাকে পাত্তা দিল না। এমনকি বাবাও তার সাথে কথা বলল না। তারা সবাই তাদের মতো তাকে বউ সাজিয়ে চলে গেল। এরপর কাজী এলো, বিয়ে পড়ানো শেষ হলো, কিন্তু তার জানা হলো না যে সে কার সাথে বাধা পড়ল। কারণ সে তো অনুভূতিহীন হয়ে গেছে। সবার ধোঁকা পেতে পেতে সে পাথরে পরিণত হয়েছে। প্রথমে তন্ময়, এরপর মা বাবা, এরপর বান্ধবীরা। সত্যি তার ভাগ্যটা খুব খারাপ। তানিশা যখন নিজের বাসর ঘরে ফুলে সজ্জিত খাটে বসে আছে, তার চোখ দিয়ে অনবরত জল ঝরছে। দরজাটা খোলার শব্দে তার ধ্যান ভাঙে। সে গুটিয়ে বসে। স্বামী নামক ব্যক্তিটা তার পাশে এসে বসে। ব্যক্তিটা তার ঘুমটা সরাতেই সে চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। তানিশা তার চোখ দুটো খিচে বন্ধ করেই আছে। এদিকে তন্ময় এক দৃষ্টিতে তার বন্ধ চোখের মায়াবিনীর দিকে তাকিয়ে আছে। আশেপাশের কোনো কিছুই তার হুঁশ নেই। দীর্ঘ বিচ্ছেদের পর এতদিনের ইচ্ছে পূরণে সে যেন আজ দিশেহারা। অনেকক্ষণ কোনো সারা শব্দ না পাওয়ায় তানিশা তার চোখ দুটো পিটপিট করে খোলে, আর সম্পূর্ণ চোখ মেলতেই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে সে ভূত দেখার মতো চমকে ওঠে। তার সামনে তন্ময় বসে আছে, এক দৃষ্টিতে চেয়ে। মানুষটার পরনে শুভ্র রঙা শেরওয়ানি, দেখে মনে হচ্ছে নতুন বর। কিন্তু মানুষটা এখানে কেন? আর এত দিন পর এই পরিস্থিতিতেই বা হঠাৎ তার আগমন কেন? তানিশা কিছুই বুঝতে পারছে না যে কি হচ্ছে তার সাথে। সে কি স্বপ্ন দেখছে? হতে পারে সে স্বপ্নই দেখছে, কারণ তন্ময়ের তো এখানে আসা সম্ভব নয়। তবুও শিওর হতে সে আলতো হাতে নিজের আরেক হাতে চিমটি কাটে, আর তাতেই তার মনের ক্ষীণ আশাটুকু ধুয়ে মুছে নিঃশেষ হয়ে যায়। না, কোনো কিছুই স্বপ্ন নয়, সত্যিই তন্ময় তার সামনে বসে আছে। তন্ময়ের উপস্থিতি পুরোপুরি নিশ্চিত হতেই তানিশার মেজাজ চড়ে যায়। গত কয়েক মাস ধরে ঘটে যাওয়া সবগুলো ঘটনা একে একে তার মনে পড়ে। তার একাকিত্ব, তার অসহায়ত্ব, তার খারাপ লাগা, তার কষ্ট, সবকিছু। সে তড়িৎ গতিতে বিছানা থেকে নেমে যায় এবং চিল্লিয়ে ওঠে, সমস্যা কি আপনার? আবার কেন এসেছেন আমার জীবনে? আবার কি নতুন করে আগুন জ্বালাতে এসেছেন আমার সংসারে? বেরিয়ে যান এক্ষুনি, বেরিয়ে যান আমার ঘর থেকে। তন্ময় এতক্ষণ তানিশার হাবভাব পর্যবেক্ষণ করছিল। সে জানতো এমন কিছুই হবে, তাই সে খাট থেকে নেমে তানিশার বরাবর দাঁড়ায়। তানিশা মুখটা নিচু করে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ছে, মনে হচ্ছে রাগ নিয়ন্ত্রণের চেষ্টায় আছে। তন্ময় ওসব রাগে পাত্তা না দিয়ে তার এক হাত বাড়িয়ে তানিশার থুতনি ধরে মুখটা উঁচু করে, এরপর নরম গলায় বলে ওঠে, আমার কোনো সমস্যা নেই মায়াবিনী। আমি তোমার জীবন আগেও ছিলাম, এখন আছে, আর ভবিষ্যতেও থাকবো। আর আমি তোমার সংসার আগুন ধরাতে আসিনি, বরং ভালোবাসে ভরিয়ে দিতে এসছে। আর রইল ঘর থেকে বেরিয়ে যাওয়ার কথা, সরি টু সে, আমি এই ঘর থেকে কোথাও যাচ্ছি না, কারণ এই ঘরটাও আমার আর বউটাও আমার। বলেই সে চোখ টিপ দেয়। তানিশা নিজের মুখটা ঝটকা মেরে ছড়িয়ে নেয় এবং প্রতিবাদ করে ওঠে, মিথ্যে কথা, আমি কারো বউ নই। আপনি মিথ্যে বলেছেন। আপনি কখনোই আমার স্বামী হতে পারেন না, কারণ আপনার ধর্ম ভিন্ন। আমার আর আপনার বিয়ে কখনোই সম্ভব নয়। আর আমার আম্মু আব্বু জেনে শুনে কোনো বিধর্মী ছেলের হাতে তাদের মেয়েকে তুলে দেবে না। আপনি মিথ্যে বলছেন। মেয়ে, তুমি ভালো মতোই জানো আমি কোনোদিন মিথ্যা বলি না, সত্যের পথে থেকে কাজ করতে পছন্দ করি। তবুও তুমি যেহেতু আমাকে মিথ্যাবাদী দাবি করলে, তাহলে তো তোমাকে প্রমাণ দেখাতেই হয়। কথাটা বলেই তন্ময় তানিশাকে পাশ কাটিয়ে চলে যায়। ঘরের কোনায় থাকা আলমারির থেকে খুব যত্ন সহকারে তাদের বিয়ের কাবিননামা বের করে। এরপর তানিশার সামনে দাঁড়িয়ে তার হাতে জোর করে ধরিয়ে দেয়। এরপর কণ্ঠে গম্ভীরতা টেনে বলে, কাবিননামাটা ভালো করে দেখে নাও, এরপর বলো আমি সত্যি বলছি না মিথ্যে। তানিশার সামনে দাঁড়ানো গম্ভীর মুখ করে রাখা তন্ময়ের দিকে একবার আর চোখ চেয়ে অনিচ্ছা সত্ত্বেও কাবিননামার কাগজটা খুলে, আর তা পড়তেই তার চোখগুলো বড় বড় হয়ে যায়। সে কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। সবাই কি তাকে পুতুল ভেবেছে, যে যখন যার ইচ্ছা হবে সে সেভাবেই নাচাবে? আর তন্ময় কবে মুসলিম হলো, আর কেনই বা হলো? তাকে এইভাবে বিয়ে করার মানেই বা কি? এত সব প্রশ্নের ভিড়ে সে নিজের খেয়েই হারিয়ে ফেলে। নিজেকে কেমন অনুভূতিহীন পাথরের মতো হয়, কেমন যেন ঠকে যাওয়া গন্ধ পায় সে। মা বাবা কি করে এমনটা করতে পারলো? আর তার এতদিনের প্রিয় বান্ধবীরা কেন এমন করলো? তারা এত কেনর উত্তর তার অজানা। আর এইসব কেনর কারণ একমাত্র যে তন্ময়, তা তার মস্তিষ্কে আসতেই সে হাতে থাকা কাবিননামা ছুঁড়ে ফেলে দেয়। এরপর নিজের পা উঁচু করে তন্ময়ের শেরওয়ানির কলার ধরে গর্জে ওঠে, কি ভেবেছেন কি আপনারা? আমি মানুষ নই, আমি রোবট। আমার কোনো অনুভূতি নেই,
আপনারা সবাই নিজের ইচ্ছা মতো মতামত আমার উপর চাপিয়ে দেবেন আর আমি সেগুলো মেনে নেব? এত সহজ না, তা এবার হচ্ছে না। আমি মানি না এই বিয়ে, মানি না। আর আমি থাকবো না আপনার সাথে, আমি এক্ষুনি চলে যাব, থাকবো না আপনার সাথে, কিছুতেই থাকবো না। অধিক রাগের কারণে তানিশা চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে তন্ময়ের কলার ছেড়ে আলতো হাতে চোখ মুছে নেয়। এরপর শাড়ি ঠিক করে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই তন্ময় এবার তাকে ঝাপটে ধরে। তানিশা ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে, কিন্তু তন্ময়ের শক্তির কাছে কি তার মতো চুনোপটির কোনো খাওয়া আছে? সে কিছুক্ষণ ছোটাছুটি করার পর শান্ত হয়ে যায়। তন্ময় তার বাঁধন হালকা করে কিন্তু ছাড়ে না। তানিশা এবার ডুকরে কেঁদে ওঠে। তন্ময় তাকে তার দিকে ঘুরিয়ে চোখের পানি মুছে দেয়। এরপর আদুরে কণ্ঠে বলে, লক্ষ্মী শোনো, আমার কথাটা শোনো, বিশ্বাস করো, আমি তোমার উপর কোনো কিছু চাপিয়ে দিইনি, আমি তোমাকে ভালোবাসি। তানিশার কান্না বন্ধ হয়ে যায়। তন্ময়ের মুখে ভালোবাসি কথাটা শুনে তার সারা শরীরে বিদ্যুৎ খেলে যায়। সে চুপটি করে তন্ময়ের বুকে পড়ে রয়। তন্ময় তানিশার কাজে হাসে। সে তার মুখটা তানিশার কানের কাছে এনে হাসকি স্বরে আবার বলে ওঠে, ভালোবাসি মায়াবিনী, বড্ড বেশি ভালোবাসি। তন্ময়ের মুখ দিয়ে বেরোনো ভালোবাসি শব্দটা তানিশার সারা শরীর জুড়ে কঠিন শিহরণ বইয়ে দেয়। ষষ্ঠ ইন্দ্রিয়ের সবগুলো কেমন যেন আশার হয়ে আসছে। স্নায়ুগুলো কেমন টান টান হয়ে অদ্ভুত সুখকর উত্তেজনা তৈরি করছে। এত সব অনুভূতি সে সামলে উঠতে পারে না, একদম নেতিয়ে পড়ে তন্ময়ের বুকে। তন্ময়ও পরম যত্নে আগলে নেই তার প্রাণ পাখিকে। এরপর তন্ময় তানিশার কাঁধে নিজের থুতনি ঠেকিয়ে ভেজা গলায় বলা শুরু করে, জানো প্রাণ পাখি, এই আমিটা না সবসময় এমন ছিলাম না। আগের আমিটা খুব বেপরোয়া ছিলাম, কারো কথাই শুনতাম না। কেমন বিপরীতে কিছু বললেই মনে হতো তাকে মেরে তক্তা বানিয়ে দে। এরকম অনেককে মেরেছেও। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় তারা কখনো আমাকে মারাতে দূর, একটু বকাও দেয়নি, কিন্তু আমাকে নিয়ে তাদের দুশ্চিন্তা ছিল প্রচুর। তো এরপর একদিন পাড়ার একটা ছেলেকে সেই রকমের ডোজ দিই, এমন মেরেছিলাম যে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তার দোষটা কি জানো? সে আমাকে শয়তানের বাচ্চা বলেছিল, তাই সবার কাছে তার বলা কথাটা সামান্য হলেও আমার কাছে তা ছিল অনেক। সে আমার বাবা মাকে গালি দিয়েছিল, তাই আমি তাকে সেদিনে বুঝিয়েছিলাম যে তার ভুলটা ঠিক কোথায় ছিল, সে আমার ঠিক কোথায় আঘাত করেছিল। কিন্তু ছেলেটা ছিল মেয়রের ছেলে, তাই ছেলেটার বাবা পরদিন আমার বাবাকে এসে বলে তিনি আমাকে জেলে দিবেন। হ্যাঁ, তেন অনেক কথা। আমার বাবা ভীতু প্রকৃতির মানুষ, তিনি লোকটার কথায় ভয় পেয়ে আমাকে আর মাকে নিয়ে বাড়িতে চলে আসেন। এই বাড়ি ছেড়ে এভাবে চলে আসাটা আমি ঠিক মানতে পারিনি। ছোটবেলায় বন্ধুরা যাদের সাথে এতগুলো দিন পার করেছে তাদের হারিয়ে আমি হয়ে উঠলাম আরও বেপরোয়া, একরোখা, জেদে। পড়াশোনাতে ভালো হওয়ায় বুটেক্সে চান্স পেলাম, আর সাথে পেলাম বন্ধু কম ভাই নেহালকে। দেখতে দেখতে 1 বছর পার করে দিলাম এই বাড়িতে। বেপরোয়া স্বভাবটা পেরিয়ে গিয়েছিল মাত্রাতিরিক্ত, তাই হয়তো উপরওয়ালা আমার উপর সদেয় হয়ে এক মায়াবিনীকে পাঠিয়েছিল। দিনটা ছিল বুধবার। বিকেলবেলা আমি নেহালকে নিয়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎ পাড়ার মোড়ের চটপটির দোকানটায় এক কান্নারত মায়াবিনীতে। ঝালের কারণে যার চোখ মুখ লাল হয়ে গেছে, ঠোঁটটাও পুরো লাল হয়ে ফুলে গেছে। সেদিনের ফোলা ঠোঁটের অধিকারী মেয়েটাকে এই তন্ময় তার মোটা দান করে বসে। মেয়েটার জন্য আমি প্রায় উতলা হয়ে গিয়েছিলাম। তার খবর জোগাড় করতে আমার প্রায় 2 দিনের মতো লেগেছিল। ওই 2 দিনে আমার যে কি অবস্থা হয়েছিল তা কাউকে বোঝাতে পারবো না, কিন্তু ঠিকানা পাওয়া সত্ত্বেও কিছু করতে পারছিলাম না। অবশেষে উপরওয়ালা আমার জন্য সুযোগ তৈরি করে দেয়। মেয়েটা নাকি একটা টিচারের প্রয়োজন। তো তখনই আমি তাকে বড় বলে ঠিক করলাম। তার বাবার সাথে কথা হলো, তখন জানলাম আমার মায়াবিনীটা আসলেই বাচ্চা, সবে ক্লাস 9-এ পড়ে। প্রথম দিন অনেক উত্তেজনা নিয়ে তার বাসায় গেলাম। নিজের ভেতরে সব অনুভূতিগুলোকে গভীরতার ছাপে আড়াল করে নিলাম। সে যখন প্রথম আমার সামনে এসে দাঁড়ালো তখন যেন আমার এতদিনের বেপরোয়া ভাবটা নিমেষে হাওয়া হয়ে গেল। নিজেকে কেমন নদীর মতো মনে হলো। যখন সে আমাকে ভয় জানানো আধু বলিতে স্যার ডাকলো তখন কেমন যেন খেয়ে হারিয়ে ফেললাম। এরপর থেকে শুরু হলো মায়াবিনীর প্রতি আমার একপাক্ষিক ভালোবাসা। সময় গড়িয়ে গেল, তার স্কুল শেষ করে কলেজ উঠল, আর আমার বদমেজাজে বেপরোয়া ভাবটা বদলে যেতে থাকলো। মায়াবিনীতে মত্ত হয়ে কলেজ ওঠার পর থেকে আমার মায়াবিনী কেমন যেন বদলে গেল, তাকে আরো পর্যবেক্ষণ করতে থাকলাম। কিছুদিন পর বুঝলাম তার এই পরিবর্তনটা আমার জন্য। তার অষ্টাদশী মনে আমার প্রতি ভালো লাগা তৈরি হচ্ছে। কথাটা জানার পর আমার যে কি পরিমাণ আনন্দ হচ্ছিল তা তোমাকে বোঝাতে পারবো না। কিন্তু আমি তাড়াহুড়ো করতে চাইনি, সময় দিলাম।
তাকে তার অনুভূতিগুলো বুঝতে, নিজেকে তৈরি করতে থাকলাম তার উপযোগী হিসেবে। ধর্মটা আমার আর তার মাঝে পাওয়ার সময় বাধা হয়ে দাঁড়ালো। তাকে পেতে ধর্ম ত্যাগ করার সিদ্ধান্ত নিলাম। সমাজের, বাবা মার সবার বিপক্ষে যে ধর্ম ছাড়লাম। সব ঠিকই চলছিল, শুধু একজন মানুষের ষড়যন্ত্রের কারণে আমি আমার প্রাণ পাখিটার পরীক্ষার সময় তার সাথে থাকতে পারলাম না। তন্ময় নিজের অ্যাক্সিডেন্টের কথাটা চেপে গেল, তবু তাকে কিন্তু একা হতে দেয়নি। না যেন শুভাকাঙ্ক্ষী হয়ে তার হোয়াটসঅ্যাপের প্রথম লিস্টে নিজের নাম লিখে নিলাম। তাকে গাইড করতে থাকলাম, কিন্তু ওদিকে তো আমার মায়াবিনী আমাকে ভুল বুঝে তার মন থেকে বুঝে বলতে শুরু করলো। এক্সাম শেষের পর পারিবারিক সবকিছু সামনে তার সাথে আর যোগাযোগ হয়ে উঠল না। দূরত্ব বাড়ল, ভুল বুঝাবুঝি বাড়ল। পরশু রাতে সবকিছু ঠিক করে বাড়ি ফিরে আমার বিক্ষিপ্ত মন ঠিক করতে ছাদে গেলাম, মায়াবিনীকে একটিবার চোখে দেখতে, আর দেখাও পেলাম। তবে তা ছিল খুবই অপ্রীতিকর। আমার প্রাণ পাখি বিক্ষিপ্ত অবস্থায় তার বেলকনের মেঝেতে শুয়ে আছে। মুহূর্তে মেজাজটা খারাপ হয়ে গেল। ঠিক করলাম তাকে এখনো নিজের করে নেব, যে ভাবা সেই কাজ। সে রাতেই তার মাকে ফোন দিয়ে সব জানালাম, এমনকি তার বাবাকেও মানালাম। সারা রাত জেগে বিয়ের সব প্ল্যানিং করে পরদিনে তাকে আমর করে নিলাম। এত কিছু করার পর এখন বউটা বলছে সে নাকি থাকবে না আমার সাথে। এটা কি মানা যায় তুমি বলো? তানিশা চুপটি করে সব শুনছে আর চোখের জল বিসর্জন দিচ্ছে। মানুষটা শুধুমাত্র তার জন্য এত কিছু করেছে, এত কষ্ট সহ্য করেছে, আর সে কিনা তাকে ভুল বুঝেছে, তাকে ধোঁকাবাজের তালিকায় ফেলেছিল। তানিশার এখন নিজের প্রতি লজ্জা হচ্ছে তার এসব উদ্ভট ভাবনার জন্য। সে কাঁদতে কাঁদতে তন্ময়ের বুক থেকে মাথা তুলে বলে, আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি আপনাকে ভুল বুঝেছি, আমি আপনাকে কষ্ট দিয়েছি, আমিও তো আসলেই আপনার যোগ্য নয়, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো এমনটা করব না, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। তন্ময় তানিশার মাথাটা বুকে চেপে ধরে বলে, ভালোবাসি স্যার, বড্ড ভালোবাসি আপনাকে। এ কটা দিন আপনাকে ছেড়ে যে কিভাবে ছিলাম তা একমাত্র আমি আর আমার ওপরওয়ালাই ভালো জানে। আমি পারবো না আপনাকে ছাড়া থাকতে, পারবো না। তাই কথা দিন আমাকে ছেড়ে আর কখনো দূরে চলে যাবেন না, সব সময় আমার সাথে থাকবেন। আমি ভুল বুঝলেও আপনি আমাকে শুধরে দেবেন, কিন্তু দূরে যাবেন না, কথা দিন। বলে তানিশার হাত এগিয়ে দেয়। তন্ময় সেই হাতের উপর ভরসার হাত রেখে কথা দেয়, কথা দিচ্ছি প্রাণ পাখি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশেই থাকবো, কখনো তোমার ছেড়ে যাবো না। তোমার থেকে দূরে গেলে যে নিজের থেকে হারিয়ে যাব, নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলবো। তাই দূরে যাওয়ার প্রশ্ন আসছে না। তোমাকে কখনো কষ্ট পেতে দেব না। তুমি আমার অনেক সাধনায় পাওয়া ফল, আমার অপ্রাপ্ত থেকে প্রাপ্তির গল্প। সেই গল্পকে আমি আঁকলে রাখবো আমার মনের কোণ জুড়ে আজীবন ভালোবেসে যাব তোমায়, কথা দিলাম। বলেই শক্ত করে একসাথে জড়িয়ে ধরল। তানিশাও এতদিনের ভরসার জায়গা পেয়ে আঁকড়ে ধরল তার প্রাণপ্রিয় মানুষটাকে। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।